হ্যালো, 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 হ্যালো। এবার মনে হয় এবার মনে হয় শুনতে পারার কথা। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন মনে হয়। আমি খুবই দুঃখিত যে আমাদের ১ম এ একটু সমস্যা হয়েছিল। আ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, 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 ওকে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনারা যারা শু শুনতে পা শুনছেন, আমরা আমাদের আলাপটা শুরু করি। আমাদের আলাপটা খুবই পুরাতন, অনেক বছর ধরে আলাপ করা একটা বিষয়। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, যেই বিষয়টা নিয়ে এই সাম্প্রতিক সময়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হইতেছে। তো আমাদের খুব বেশি একটা সময় নষ্ট না করে সরাসরি আলাপে ঢুকে যাওয়াটাই উচিত হবে বলে মনে হয়। আমার সাথে অনেকেই দেখা যাচ্ছে যে কি লাইভ স্ট্রিমে ঢোকার জন্য অপেক্ষা করতেছেন। আমি একটু প্রাথমিক ১-২ মিনিট সময় নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব এবং একে, একে আমাদের প্রশ্নগুলো কোয়েরিগুলো নিয়ে আলাপ করতে থাকবো। আচ্ছা। তো প্রথমত যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আমাদের দেশে একটা বিতর্ক আছে যে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা নিয়ে পপুলার ন্যারেটিভে সরকারিভাবে বলা হয় সংখ্যাটা ৩০ লক্ষ বা তার থেকেও বেশি। আবার পপুলার ন্যারেটিভে একটা অংশ থেকে বলা হয় যে কি যে এই সংখ্যাটা আসলে ৩ লক্ষ। কেউ বলার চেষ্টা করেন এই সংখ্যাটা আরো কম হতে পারে, কেউ মনে করেন এর থেকে বেশি হইতে পারে। এই ধরনের একটা দোঁয়াশা জায়গা আছে। তো আমি এই বিষয়টা নিয়ে প্রায় আমার জীবনের প্রায় ১ যুগ সময় কাজ করছি। প্রায় ১০-১২ বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো বিষয়টা সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য আমার আমার কাছে হাজির থাকে, যেটা হয়তো সবার ওই খুঁটিনাটি তথ্যগুলা এক্সেস থাকে না সবসময়। এছাড়া আর কিছুই স্পেশাল নাই আমার কাছে। এবং আমি যেই আলাপ করতে যাবো এটাও চূড়ান্ত কোনো আলাপ না। কারণ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যে একটা লাইভে বসে আমরা এই সম্পর্কে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবো এত সহজ সম্ভবত হবে না বিষয়টা। তো তাহলে একটা গণহত্যা হয়ে গেলে সেই গণহত্যার সংখ্যা নিরূপণ কিভাবে করতে হয় সেইটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। আমরা আলাপ করতে পারি যে বাংলাদেশের গণহত্যার শহীদের সংখ্যার যে ক্লেমটা আছে ওই ক্লেমটা কোত্থেকে আসলো, কেন ওইটার এরকম মনে করা হয় সেই আলাপগুলো করতে পারি। আবার ইন্টারন্যাশনালি বাংলাদেশের গণহত্যা রিকগনাইজ না কেন, বা আমরা যখন সাধারণভাবে একটা সার্চ করি তখন আমরা আহ, অন্যরকম অঙ্ক দেখতে পাই কেন, সেই আলাপগুলো আমরা করতে পারি। তো এই সব আলাপই আপনাদের কম বেশি জানা আছে, ফলে আমাদের যেটা করতে হবে যে কি আমাদেরকে খুব অল্পের ভিতরে, খুব কম আহ, পরিসরের ভিতরে এই কথাগুলো আলাপ করে ফেলতে হবে। যেমন আমি যখন প্রশ্নগুলো দেখতেছিলাম আজকে যেই এই আলাপের জন্য যে প্রশ্নগুলো আমরা রেডি করছি, মানে আপনারা করছেন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যখন দেখতেছিলাম সেখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে, এবং এটা সবসময় এই প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হইতেছে যে এই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা মূলত আসলে ৩ লাখ। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান যখন ওই লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন, বা লন্ডনে যখন উনি সংবাদ সম্মেলন করেন কারাগার থেকে মুক্ত হওয়ার পরে, সেইখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উনি ৩০ লাখকে ভুলবশত ৩ লাখ বলে ফেলছিলেন। সরি, ৩ লাখকে ভুলবশত ৩০ লাখ বলে ফেলছিলেন। উনি যদি লাখ আর মিলিয়নের পার্থক্য না বুঝতে পারার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। মেবি এটা একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তো এই জায়গাটাকে দেখার জন্য আমি একটা খুব সহজ আলাপ করার চেষ্টা করি। আমি বলার চেষ্টা করি যে আমরা শেখ মুজিবুর রহমানের আগে কি এই ধরনের কোনো ক্লেম পাই কিনা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে। ধরুন এত বড় যদি একটা অ্যাট্রোসিটি হয়ে থাকে তাইলে তো পত্রপত্রিকা এই সম্পর্কে তথ্য থাকবে, যদি না হঠাৎ করে আজগুবিভাবে এই নাম্বারটা না চলে আসে। তো সেই সম্পর্কিত ডাটা কালেক্ট করতে গিয়ে আমরা বেশ ইন্টারেস্টিং কিছু তথ্যের সামনে পড়ি আর কি। যেমন আমি আপনাদের সামনে আমারই ৩০ লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা এই বইটার একটা পৃষ্ঠা এখন দেখানোর চেষ্টা করতেছি। যে আমরা যেই 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 চেষ্টাটা করতে চাচ্ছিলাম আর কি, যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ১৯৭১ সালের ধরেন ২৫শে মার্চ। তো এই ২৫শে মার্চের পর থেকে আমাদের এইখানকার বা বিদেশি পত্র পত্রিকাগুলা শহীদের সংখ্যা নিয়ে কি কথা বলতেছে। তো আমরা যদি একটু ইউটিউবে সার্চ করি তাহলে আমরা দেখবো যে খালেদ মোশাররফ গ্রানাডা টিভিকে একটা রিপোর্টে বলছিলেন মে মাসে ১৯৭১ সালে যে ১০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটছে। জুলাই ১৯৭১ সালে জার্মান সরকারের ইশতেহাসে জার্মান সরকার একটা ইশতেহার প্রণয়ন করে বাংলাদেশের গণহত্যা নিয়ে। সেইখানে বলা হচ্ছে যে ১০ লক্ষ মানুষের
হত্যাকাণ্ডের কথা। ব্রিটিশ এমপি ডগলার ম্যান ব্রিটেনের কমন্সকে জানান যে কি 10 লক্ষের বেশি মানুষ বাংলাদেশে নিহত হয়েছে। এটাই কোনোটাই আমরা আসলে নিশ্চিত সংখ্যা বলে নিতে পারবো না, কারণ ওই সময় ঘটনাটা ঘটতেছে। তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কবি আসাদ চৌধুরী একটা কবিতা লেখেন, কবিতাটার নাম হচ্ছে এই বারবারা বিডলার। তো ওই বারবারা বিডলারকে কবিতার ভিতরে উনি 10 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করতেছে। আবার মুক্তিযুদ্ধের সময় উনি আরেকটা রিপোর্ট কবিতা লেখেন, কবিতাটার নাম হচ্ছে রিপোর্ট 1971। ওইটার ভিতরে উনি বলতেছেন যে কি 15 লক্ষ নিরস্ত্র লোকের কে সে গলা টিপে হত্যা করেছে, মানে ইয়াহিয়া খানের কথা উল্লেখ করতে গিয়ে বলতেছেন আর কি। তো সেইটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রকাশিত একটা বই, একটা কবিতা আর কি। আবার যদি আমরা 1971 সালের আগস্ট মাসে প্রকাশিত রক্তাক্ত বাংলা গ্রন্থটায় 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ দেখতে পাই। আবার আমরা দেখি ভারত থেকে প্রকাশিত বা স্বাধীনতার পরপরই এই বাংলা নামের দেশ, আমি হয়তো আপনাদেরকে এটা দেখাইতে পারি, এই যে এই বইটাতে মাওলানা ভাসানীর বরাত দিয়ে 20 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। দেখেন এইখানে কেউ কোনো কিছু উল্লেখ করলে সেটা সত্য হয়ে যায় না, কিন্তু আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে অসংখ্য তথ্যের সমাহার থেকে একটা তথ্যকে খুঁজে বের করতে হবে। আমরা যেমন দাবি করতেছি যে বঙ্গবন্ধু 3 লক্ষকে ভুল করে 30 লক্ষ বলছিলেন, এবং বঙ্গবন্ধু দেশে আসেন কবে, কারাগার থেকে মুক্তি পান কবে, কারাগার থেকে মুক্তি পান 1972 সালের জানুয়ারি মাসের 8 তারিখে। 1972 সালে জানুয়ারি মাসের 8 তারিখে, অর্থাৎ মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। এরপরের প্রায় 20-21-22 দিন পরে উনি মুক্তি পান। তারপরে উনি একটা সংবাদ সম্মেলনে এই কথাটা বলেন। উনি 3 লাখকে ভুল করে 30 লাখ যদি বলে ফেলে থাকেন, তার আগের পত্রপত্রিকাগুলোতে বা আগের বাংলাদেশি কবিতা সাহিত্য লিটারেচারের ভিতরে 10-15 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ দেখা যায় আর কি। আচ্ছা, আপনারা এই আন্দোলনের সাথে যারা যুক্ত তারা চরমপত্রের কথা জানেন, যে ওই 71-এর মিম গ্রন্থ চরমপত্র, যা 71 একটা রেডিও কথিকা, যেখানে হচ্ছে যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো নিয়ে ব্যঙ্গ রসাত্মক খবর পরিবেশন করা হইতো। এই চরমপত্র 1971 সালের 16 ডিসেম্বর যে তার সর্বশেষ প্রকাশ, সেইটার নথিটা যদি আপনারা খেয়াল করেন, সেখানে আপনারা দেখবেন যে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে সেটা উল্লেখ করা হচ্ছে। আমাদের শাহবাগের যে জাতীয় জাদুঘর আছে, তো জাতীয় জাদুঘরের ডিসপ্লেতে আপনারা এই চরমপত্রের 16 ডিসেম্বরের নথিটা পাবেন, মানে এটা ডিসপ্লেতে আছে। তো আমার কাছে চরমপত্র যে বইটা, এই বইটা আছে যেহেতু, তো আমি এখান থেকে 16 ডিসেম্বরের ওই জায়গাটা একটু পড়ে শোনাইতেছি। 25 মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙালিকে বেসুমার মার্ডার করণের অর্ডার দিয়া কি চটপট। জেনারেল টিক্কা খান সেই অর্ডার পাইয়া 30 লাখ বাঙালির খুন দিয়া গোসল করল। তারপর বাংলার মুলুকের খাল খন্দক দরিয়া পাহাড় গেরাম বন্দরের মধ্যে তৈরি হইল বিচ্ছু, যেরকম বুনল সেই রকম বাঘা তেতুল। এই যে গল্পটা, মানে এই চরমপত্রের এই কথিকাটা, এটা ইউটিউবে পাওয়া যায়, মানে ওই 71-এর 16 ডিসেম্বরে কি পড়া হয়েছিল সেটা ওখানে দেখা যায় আর কি। আবার আমরা যদি আরেকটু আগাই, দেখেন আমি কিন্তু বারবারই বলতেছি যে কি শেখ মুজিবুর রহমান 1972 সালের 8 জানুয়ারি বাংলাদেশে পাকিস্তান থেকে লন্ডনে যান, 10 তারিখে বাংলাদেশে আসেন। আমি আপনাদেরকে এখন পর্যন্ত যতগুলো রেফারেন্সের কথা উল্লেখ করলাম, এগুলা সবই হচ্ছে এই বঙ্গবন্ধু দেশে আসার আগে, বঙ্গবন্ধু যখন জানেন না বাংলাদেশ স্বাধীন হচ্ছে তার আগে। এবার যদি আমরা ওই সময় কিছু পত্র পত্রিকাকে দেখি, তাহলে আমরা দেখব যে একটু একটা করে দেখানোর চেষ্টা করি। 1971 সালের ডিসেম্বর মাসের 22 তারিখ দৈনিক পূর্বদেশ পত্রিকা ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামের একটা খবর প্রকাশ করে। সেইখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে হানাদার বাহিনী বাংলাদেশে 30 লক্ষ ও 2 শতাধিক বুদ্ধিজীবীকে চরমভাবে হত্যা করছে। এই যে আমি একটু পত্রিকাটার ছবিটাও দেখাইতেছি আপনাদেরকে।
এই যে হানাদার বাহিনী বাংলাদেশের 30 লক্ষাধিক লোককে হত্যা করেছে, এটা 1971 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে। এরপরে 1972 সালের জানুয়ারি মাসের 5 তারিখ মর্নিং নিউজ, তারপরে হচ্ছে দৈনিক অবজারভার, 4 জানুয়ারি দৈনিক আজাদ, 6 জানুয়ারি দৈনিক বাংলা, এই পত্রিকাগুলোতে এই 30 থেকে 35 লক্ষ মানুষের কথা, হত্যাহতের কথা উল্লেখ করা হয়। এরপরে আমরা দেখতে পাই যে রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাভদা, এই যে এই পত্রিকাটাতে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়। এই পত্রিকার রিপোর্টটা আমার বইতে পুরো রিপোর্টটা উল্লেখ করা আছে। ওকে, দেখেন 30 লাখ যদি মেবি 30 লাখ হয়তো সত্য না, তাহলে আমরা যেই টেন্টেটিভ সংখ্যাটাতে পৌঁছাইতে যাচ্ছি সেইটার উৎস কি সেটাও তো আমাদের দেখতে হবে। মানে আমরা যদি বলি সংখ্যাটা 10 লাখ, আমরা যদি বলি সংখ্যাটা 3 লাখ, আমরা যদি সংখ্যাটা বলি 2 লাখ, তাহলে সেইটা কোত্থেকে আসতেছে সেটা আমাদেরকে দেখতে হবে। আজকের এই সময়টাতে আমরা যখন এই আলাপটা করতেছি, সেই সময়টাতে আমরা খুব কাছাকাছি সময়ে দেখতেছি যে সরকার প্রদত্ত ফিগার আর সত্যিকারের ঘটনার মধ্যে পার্থক্যগুলা কিরকম হইতে পারে। তো আমি আপনাদের সামনে আরেকটা বইয়ের কথা উল্লেখ করছি। আজকে আমি আপনাদেরকে যে বইগুলো দেখাচ্ছি একটাও কোনো মানে রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক বয়ান বিশেষজ্ঞের লেখা বই না। এগুলো হচ্ছে যে কি কালেকশন অফ রিপোর্টস, অনেক নথির জোগাড়, অনেক নথিকে একসাথে করা। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের গণহত্যা নিয়ে এককভাবে পড়ার জন্য, বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস। বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস, এটা 1972 সালে প্রকাশিত হয়। এই বইটার ইংরেজি সংস্করণও পাওয়া যায়। এইটাতে 1971 সালে বাংলাদেশ জেনোসাইড নিয়ে পৃথিবীব্যাপী যত পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টগুলোকে একটা সংকলন আকারে এইটার মধ্যে প্রকাশিত করেছে বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস। এটা লেখক হচ্ছেন ফজলুল কাদের কাদরি, উনি এই রিপোর্টগুলোকে সংকলন করছেন। তো এইখান থেকে আমি টালি করে যেটা বের করার চেষ্টা করছিলাম যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহীদের সংখ্যার যে ক্রমবর্ধমানতা, এইটা সম্পর্কে পত্রিকাগুলোতে, বিদেশি পত্রপত্রিকাগুলোতে কেমন নিউজ প্রকাশিত হচ্ছে। তো আমি দেখতে পাই যে কি টাইমস 15 এপ্রিল 1971 সালে বলতেছে যে কি 3 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করছে। নিউজ উইক এপ্রিলের 17তে লিখতেছে 7 লাখ মানুষ মারা গেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখতেছে 5 লাখ মানুষ মারা গেছে। কারাকাস থেকে প্রকাশিত দ্য মোমেন্টো জুলাই 13 তারিখে 1971 সালে লিখতেছে 10 লক্ষ মানুষকে মারা হয়েছে। সব 1971 সালের নথি, অর্থাৎ যুদ্ধ চলমান অবস্থার নথিগুলো আমরা দেখলাম যে কি টাইমস বলতেছে এপ্রিলে 3 লাখ মানুষ, নিউজ উইক বলতেছে 7 লাখ মানুষ, বাল্টিমোর সান বলতেছে 5 লাখ মানুষ, দ্য মোমেন্টো বলতেছে 10 লাখ মানুষ, কাইরান ইন্টারন্যাশনাল 28 জুলাই বলতেছে 5 লাখ মানুষ, ওয়াল স্ট্রিট জার্নাল 23 জুলাই বলতেছে 10 লাখ মানুষ, টাইমস সেপ্টেম্বরে বলতেছে 10 লক্ষ, দ্য হেম্পেস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস 1971 সালের 1 অক্টোবর লিখতেছে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। তো এই যে আমি বললাম দ্য হেম্পেস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বলতেছে 1971 সালের 1 অক্টোবর। আমি একটু রিপোর্টটা খুঁজে বের করি এখান থেকে যে 1971 সালের 1 অক্টোবরের রিপোর্টটাতে কি বলা হচ্ছে। আমি আর 1-2 মিনিট কথা বলে আমি ছেড়ে দেব। 1 অক্টোবর সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর 1 অক্টোবর, দ্য হেম্পেস্টেড হাইগেট এক্সপ্রেস লন্ডন 1 অক্টোবর 1971। বাংলা নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি আলাপ টালাপ করে এখানে বলা হচ্ছে যে একটা সাহায্য সংস্থা, মানে এনজিওর মধ্যে একটা এনজিও সংস্থা, যে সংস্থাটার নাম হচ্ছে অপারেশন ওমেগা। আপনারা গুগলে দেখতে পারেন 1971 সালে অপারেশন ওমেগা কি করছিল। অপারেশন ওমেগা বাংলাদেশের শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য শরণার্থী শিবিরে অনেকদিন কাজ করে, কিন্তু তাদের কাছে মনে হয় যে কি তারা একটু মূল ভূখণ্ডে ঢুকে পরিস্থিতিটা দেখতে চায়। এই জন্য এই সংস্থাটির অন্যতম সদস্য ক্যামডেটন সাবেক
ক্যামডেটনের সাবেক ট্রাফিক ইঞ্জিনিয়ার 23 বছর বয়সী বেন ক্রো পশ্চিম পাকিস্তানের একটা কারাগারে কাটানোর পর গত সপ্তাহে লন্ডনে ফিরে এসেছেন। তিনি এবং অন্য 3 জন, মিস জয়েস কেনিওয়েল, মিস ক্র্যাস প্র্যাট, একমাত্র আমেরিকান স্বেচ্ছাসেবক মিস্টার ড্যান ডিউ বাংলাদেশের ত্রাণ সরবরাহকালে গ্রেফতার হন। বেন জানান, কারাগারে থাকার সময় তিনি অবগত হন যে 20 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। 1971 সালের 1 সেপ্টেম্বরের একটা রেফারেন্স আমরা দেখতে পেলাম। এইসব তথ্য থেকে কি প্রমাণিত হয়? এসব তথ্য থেকে প্রমাণিত হয় যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। এসব তথ্য থেকে প্রমাণিত হয় যে এই শেখ মুজিবুর রহমান যখন এই 8 তারিখে সংবাদ সম্মেলন করে বলতেছেন যে কি 3 মিলিয়ন মানুষ মারা গেছে, তখন ওইটা আসলে 3 লাখকে ভুল করে বলে ফেলার সম্ভাবনাটা কম। কারণ 30 লাখ মানুষ মারা গেছে প্রাভদা প্রকাশ করার পরে 5 তারিখ 1972 সালে অনেক বাংলাদেশি পত্রিকা এটা সার্কুলেট করে, বিশ্বব্যাপী মোটামুটি এটা পরিচিতি পায়। আবার প্রাভদা যখন 30 লাখ বলছে, তারও আগে এই আমরা হ্যাম্পস্টার হাইগেট সহ দেশি বিদেশি অনেক পত্রপত্রিকায় 10-20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা দেখতে পাই। তো ফলে এই যে নাম্বারটার যে অলিকতা মনে করা, সেটা সম্পর্কে আমরা একটা আলাপ দ্বারা করার চেষ্টা করব। এবার কথা হইতেছে যে কি যদি এই এত মানুষের মৃত্যু হয়ে থাকে, সেটা আমাদের নিজেদের ইয়াগুলাতে আমরা দেখতে পাই না কেন? আমাদের ফ্যামিলির ভিতরে দেখতে পাই না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখতে পাই না কেন? আমরা এটার ক্ষেত্রে খুব ওই যে সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটা আমি আমার বইতে এই আলাপটা করার চেষ্টা করছি, যে আমরা যদি পপুলেশন গ্রোথ রেটকে বাংলাদেশের বিবেচনা করি। আমি কালকে দেখলাম একটা ভিডিওতে আলাপ করা হইতেছে যে বাংলাদেশের জেনোসাইড নিয়ে যখন আপনি এই এআই কে বলেন যে বাংলাদেশে কত মানুষ মারা গেছে, এআই বলবে যে কি 5 লাখ মানুষ মারা গেছে, 3 লাখ থেকে 5 লাখ। তার মানে এটা একটা আওয়ামী প্রোপাগান্ডা হয়তো সম্ভবত, এআই এটা ধরতে পারতেছে না। আপনারা একটু খেয়াল করেন, এই এআইটার আরো কিছু প্রশ্ন করা যেতে পারে। যেমন প্রশ্ন করা যেতে পারে যে পৃথিবীতে গণহত্যা নিয়ে পড়ালেখা করতে হলে গুরুত্বপূর্ণ কিছু বইপত্রের নাম বলে। তো এআই আপনারা সাজেস্ট করবে একটা গুরুত্বপূর্ণ বই, 5টা বই সাজেস্ট করবে। সেই বইটার নাম হচ্ছে এই জেনোসাইড, লিও কুপারের লেখা জেনোসাইড বইটা। খুব গুরুত্বপূর্ণ, জেনোসাইডের তত্ত্বায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটা প্রচ্ছদটা খেয়াল করেন, বলা হইতেছে 1915 8 লক্ষ আর্মেনিয়ান, 1933 থেকে 45 60 লক্ষ জুস, 1971 3 মিলিয়ন বা 30 লক্ষ বাংলাদেশি, 1972 থেকে 75 1 লক্ষ হুতু। এটা কিন্তু প্রচ্ছদ। আপনারা লিও কুপার জেনোসাইড এই শব্দটা লিখে সার্চ করেন, দেখেন এই বইটার প্রচ্ছদ পান কিনা। তাইলে এইখানে 30 লক্ষ উল্লেখ করা হইতেছে। ওকে, আমরা যদি এই বইটার একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন তো যে লিও কুপারের জেনোসাইড বইটা বাংলাদেশ পৃথিবীর জেনোসাইড কে বোঝার জন্য কি গুরুত্বপূর্ণ একটা বই হিসেবে ধরা হয়, নাকি এটা একটা জেনারেল বাংলাদেশি কোনো দালালদের লেখা বই? দেখতে পারেন আপনারা এই জিনিসটা। আবার আমরা যদি একটু এই ইয়াকে দেখতে চাই, আমি জানি না আমার এখান থেকে আমি এটা দেখাতে পারবো কিনা, আমার এই ফাইল ওপেন করা আছে, স্ট্যাটিস্টিক অফ পাকিস্তান ডেমোসাইড। এটা হচ্ছে হুয়াই বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত রুডলেফ জোসেফ রামেলের স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড বইয়ের চ্যাপ্টার 8। এটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক অফ পাকিস্তানস ডেমোসাইড এস্টিমেটেড ক্যালকুলেশন এন্ড সোর্স। এইখানে এই রুডলেফ জোসেফ রামেলকে বাংলাদেশের জেনোসাইড রে উনি এত ভালোভাবে ব্যাখ্যা করছেন বা এত ভালোভাবে এটা নিয়ে আলাপ করছেন, আর কেউ এত ভালোভাবে এটা আলাপ করে নাই। ওনার এই স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড বইয়ের কনটেক্সের ভিতরে দেখবেন যে কি যে খেমার রুশ, জাপান, তুরস্ক, ভিয়েতনাম, পোল্যান্ড, মার্শাল টিটোর, মানে রাশিয়া, আমেরিকা, এরকম বড় বড় 19 শতকের বড় বড় গণহত্যাগুলো নিয়ে উনি আলাপ করছেন। তো উনি দেখাচ্ছেন যে বাংলাদেশের এই 1971 সালে 15 লক্ষ মানুষ সম্ভবত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উনি এটার একটা মিডিয়ান রেঞ্জে রাখছেন এটারে, এবং বলছেন 1 কোটি মানুষ রিফিউজি হয়েছে এবং 1,50,000 নন বেঙ্গলি মানুষ কাউন্টার জেনোসাইডে মারা গেছে। বিহারিদের কথা উনি উল্লেখ করছেন। এইখানে ওনার এই বিখ্যাত 8.2 নাম্বার যে চার্টটা, আমরা যদি একটু ঢুকার চেষ্টা করি, এটাতে কতটুকু দেখাতে পারবো আমি জানি না। এই যে এইটার কথাই আমি মাঝে মধ্যে আপনাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এইখানে সে হচ্ছে যে কি যে এই সব রকম হিসাবগুলো এখানে করার চেষ্টা করছেন, এবং সেইখানে উনি এই যে বাংলাদেশের এস্টিমেশনটা যখন উনি দাঁড়া করাইছেন ফাইনালি গিয়ে,
সেখানে উনি বলতেছেন যে কি লোয়ার লিমিটে 3 লক্ষ, আপার লিমিটে 30 লক্ষ এবং মিডিয়ানে হচ্ছে 15 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে আর কি। এবং এইখানে উনি রিফিউজিদের নাম্বার, এই এলাকার কোন এলাকায়, যে যশোর দেখা যাচ্ছে, এখানে নারাইল দেখা যাচ্ছে, পাবনা দেখা যাচ্ছে, প্রত্যেক এলাকার কি কি হিসাব পাচ্ছেন উনি, সেই হিসাবগুলো উনি দেখাচ্ছেন। কিন্তু আবার এখানে উনি যেরকম হিন্দু মুসলমানদের হিসাব দেখাচ্ছেন, রিফিউজিদের হিসাব দেখাচ্ছেন, আবার পাকিস্তানি আর্মিদের ভিতরে উনি দেখাচ্ছেন, এই যে দেখাই আপনাদেরকে, যে 5,000-এর বেশি পাকিস্তানি সোলজারদের হত্যাকাণ্ডের কথা উনি উল্লেখ করতেছেন। তো আপনারা কেন আমার কথা বিশ্বাস করবেন? আপনারা এই যে সার্চ করবেন স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড, রুডলেফ জোসেফ ফ্রামেল, একটা ফ্রি বই, হুয়াই.edu, এই ওয়েবসাইটেই আপনারা এই বইটা পাইয়া যাবেন। আমি কোথায়, সরি, আমরা আবার আগের আলাপে ফিরি, যে 71-এর গণহত্যারে বুঝতে গেলে আমরা এই যে রিসার্চারদেরকে না দেখা গুগল করতে যাই, এবং গুগল করতে গিয়ে আমরা সব প্রশ্নের উত্তর পাই না। এটা কেন হয়? এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই হয় না। আপনাকে খেয়াল করতে হবে যে কি বাংলাদেশের যে জেনোসাইডটা, সেই জেনোসাইডে আমেরিকার অবস্থানটা কি ছিল 71-এ। আমেরিকার পছন্দের জেনোসাইড গুলো সবসময় জেনোসাইডের তালিকা উপরের দিকে থাকে, আর যেগুলো আমেরিকা পছন্দ করে না সেগুলোকে জেনোসাইড হিসেবে কাউন্টই করা হয় না। যেমন রোহিঙ্গা গণহত্যা, এখনো পর্যন্ত আপনি ওই যে চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করেন রোহিঙ্গা গণহত্যা, সে গণহত্যা দেখাইতে চায় না। আপনি যদি এই যে বসনিয়ার গণহত্যাকে দেখতে চান, আপনি দেখতে পাবেন না। আপনি আর্মেনিয়ার গণহত্যাকে দেখতে চান, আপনি দেখতে পাবেন না। আপনি দেখবেন যে কি যে সুপ্রিমিস্ট জেনোসাইড গুলাতে আমেরিকা এফেক্টেড হয়, সে শুধু সেই জেনোসাইড গুলারই দেখতে চায়। আর 71 সালে আমেরিকা পাকিস্তানের দিকে এত মারাত্মকভাবে ঝুঁকেছিল। আপনাদের এই কথাটা, আমার কথাটা যদি বাহুল্য মনে হয়, প্লিজ ডু এ সার্চ, একটা ফেভার করেন, আপনারা একটু খোঁজ খবর করে দেখেন যে এই সংখ্যাটা এরকম আসে কিনা। আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলতেছি, আমি একজনকে কানেক্ট করে ফেলবো, একটা দুইটা কানেক্ট করে ফেললে আমি সরাসরি আমার কমেন্টে চলে যাব, কমেন্টের প্রশ্ন দেখার চেষ্টা করব। আমি এই তুর্যকে কানেক্ট করতে যাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, বলেন ভাই। আমি আসলে মানে আমি যে কোশ্চেন গুলো ছিল আপনার হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স গুলো দেখে আমার হচ্ছে ক্লিয়ার হয়েছে। আমি হচ্ছে এখন আসলে কোশ্চেন খুঁজে পাচ্ছি না, বাট একটু ভাবি আপনি অন্য কাউকে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আশিকুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, মনে হয় কোনো সমস্যা হচ্ছে। ফরিদ ভাই, শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আরেকবার রিকানেক্ট করতে পারেন তাহলে একটু দেখেন। জুনায়েদ জুনায়েদ ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। আমি এই স্ট্রিমিয়ার্ডের জয়নিং লিঙ্কটা আপনাদেরকে ইয়াতে দিয়ে দিচ্ছি, আমার কমেন্টে দিয়ে দিলাম এই লাইভটার। আপনারা এরপরে যারা কানেক্ট হতে চান সরাসরি লিঙ্কে ঢুকে যেতে পারবেন। আর হচ্ছে আমরা এবার আমাদের লাইভে আমাদের যে প্রশ্নগুলো আমরা সরাসরি নিয়ে ফেলবো সেইখানে চলে যাব, আমাদের ফেসবুক পোস্টে। সম্ভবত এই লাইভে সরাসরি কোনো প্রশ্ন করলে আমি নিতে পারবো না। কোনো প্রশ্ন থাকলে আপনি প্লিজ আমার এই লাইভে ঢুকে যাবেন, ঢুকে গেলে আমি নিয়ে নেব আপনাকে লাইভ থেকে।
ওকে, ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যে পোস্টের যে কমেন্ট থ্রেডটা করছিলাম সেটা আমি অল কমেন্ট দিয়ে একদম প্রথম থেকে নিউয়েস্ট থেকে পিছনের দিকে যাইতে থাকি। প্রশ্ন করা হয়েছে জয় কুমার পাল, একটা ন্যারেটিভ আছে যে আমাদের চারপাশে আত্মীয় স্বজনদের মাঝে বলতে শুনি মুক্তিযুদ্ধে মারা গেছে এমন ঘটনা শুনি না কেন, প্রশ্নের উত্তর কি হইতে পারে? ওকে, ঠিক আছে, একটা সেকেন্ড আমি একটু পানির বোতলটা নিয়ে নিই। ধরেন আমরা যখন এই আলাপটা করি যে মুক্তিযুদ্ধে আমার এলাকায় কেউ মারা যায় নাই কেন, সম্ভাবনা আছে যে কি আপনি আপনার এলাকার গণহত্যা সম্পর্কে জানেন না। এই কথাটা আপনাদের কাছে মনে হতে পারে আমার খুব অহংকারের কথা, কিন্তু আমি আমার জীবনের বেশ কয়েক বছর হাটে ঘাটে গণহত্যা সম্পর্কে তথ্য সংকলন করতে গিয়ে এই অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমার হাতে যে বইটা দেখতেছেন এটা হইতেছে দিনাজপুর জেলার গণহত্যা ও গণকবরজরি। এই বইটা কলেবর হইতেছে ৩৪০ পৃষ্ঠা। তো এই বইটাতে দিনাজপুর জেলায় কতগুলো গণহত্যা হয়েছে সেটার লিস্ট আছে, কতজন শহীদ হয়েছে শহীদদের নামের তালিকা। তো আমি যদি জাস্ট দিনাজপুর জেলার কয়জন এই লাইভ দেখতেছেন আমি জানি না, আমি টানা কয়েকটা গণহত্যার নাম পড়তে থাকি, দেখি তো 5 মিনিটের মধ্যে কয়টা পড়তে পারি এবং 5 মিনিটে শেষ হয় কিনা এটা। খালখালি ব্রিজ গণহত্যা, রামডুবি লাল ব্রিজ গণহত্যা, রাজবাটি গণহত্যা, টেলিফোন ভবন গণহত্যা, সদর হাসপাতাল গণহত্যা, দিনাজপুর পৌর গণহত্যা, মাঝিডাঙ্গা গণহত্যা, গোদাবাড়ি গণহত্যা, গোসাইপুর গণহত্যা, দাঁড়াইল গণহত্যা, রামপুর গণহত্যা, বিশ্বম্ভপুর গণহত্যা, কামারপাড়া গণহত্যা, গণগাছি গণহত্যা, ফুলতলা গণহত্যা, পাতালশা গণহত্যা, কুতুইর গণহত্যা, কমলপুর গণহত্যা, খানপুর গণহত্যা, রাঘবপুর গণহত্যা, রামসাগর গণহত্যা, নিউ টাউন গণহত্যা, ঘুঘুডাঙ্গা গণহত্যা, উমুর পাইল গণহত্যা, পাঁচবাড়ি গণহত্যা, মোহনপুর ব্রিজ গণহত্যা, তীরশুলা গণহত্যা, চক গোপাল ক্যাম্প গণহত্যা, বক্সদিঘি গণহত্যা, পরমেশ্বরপুর গণহত্যা, ঝানজিরা গণহত্যা, ভাটপাড়া গণহত্যা, কেবিএম কলেজ গণহত্যা, পুলহাট জুট প্রেস গণহত্যা, মানিকপুর গণহত্যা, কাউডাঙ্গা রেল ব্রিজ গণহত্যা, সুন্দরবন গণহত্যা, রানীগঞ্জ গণহত্যা, কামদেবপুর গণহত্যা, বহলা গণহত্যা, বড় বৈদ্যনাথপুর গণহত্যা, পশ্চিম রামপুরা ব্রিজ গণহত্যা, বুনিয়াদপুর গণহত্যা, ভান্ডারা সরকার পাড়া গণহত্যা, ফারাক্কাবাদ গণহত্যা, বাজনহারা আদিবাসী গণহত্যা, পাকুড়া গণহত্যা, পুকুর গণহত্যা, সুলটি পুকুর গণহত্যা, রামপুর গণহত্যা, উত্তর মালজাজ গণহত্যা, রাজারামপুর গণহত্যা, ঠনঠনিয়া পাড়া গণহত্যা, বিরল থানা গণহত্যা, মাহাতাবপুর গণহত্যা, দেমানহাটি গণহত্যা, জালিয়াপাড়া গণহত্যা, আনসার ক্লাব গণহত্যা, ফুটকিবাড়ি গণহত্যা, সেতারগঞ্জ গণহত্যা, সেতাবগঞ্জ চিলিকন গণহত্যা, সেতাবগঞ্জ থানা গণহত্যা, দক্ষিণ রানাগাঁও গণহত্যা, ধনঞ্জয়পুর গণহত্যা, সাতইল গণহত্যা, চিলাপাড়া গণহত্যা, সোয়াদির রেলব্রিজ গণহত্যা, জিন্দাপির গণহত্যা, বড় করিমপুর গণহত্যা, জলপুকুরপাড় গণহত্যা, সেনগ্রাম গণহত্যা, পাল্টাপুর গণহত্যা, চৌপুকুর পুকুরিয়া গণহত্যা, দামাই ক্ষেত্র গণহত্যা, মাকড়াই গণহত্যা, শালবন গণহত্যা, 10 মাইল মোড় গণহত্যা, সিঙ্গারায় গণহত্যা, ভবনী পুকুর গণহত্যা, গোপালপুর গণহত্যা, ডোবাই গণহত্যা, ডাকবাংলা গণহত্যা, খানসামা বাজার গণহত্যা, রায়পাড়া, গোবিন্দপুর, গোয়ালহাটি, কামালপাড়া, উচিতপুর, ভুশির বন্দর, কাউগড়া, বাণীযোগী, কাকড়া, আটপুকুর, আখিরা, বেজাইমোর, গণিপুকুর, দেবীপুর, ডাকবাংলো, ফুলবাড়ি, পার্বতীপুর রেল স্টেশন, ডাক বাংলো গণহত্যা, পুরান বাজার গণহত্যা, খিয়ারপাড় গণহত্যা, মোমিনপুর গণহত্যা, হাবড়া গণহত্যা, খলিলপুর গণহত্যা, ভবানীপুর গণহত্যা, খোলাহাটি গণহত্যা, রাইফেল রোড গণহত্যা, খাড়বাড়ি গণহত্যা, জাহানাবাদ গণহত্যা, বাবুপাড়া গণহত্যা, হলদাবাড়ি গণহত্যা, কালিকাপুর গণহত্যা, হরিরামপুর গণহত্যা, চণ্ডীপুর গণহত্যা, সুখদেবপুর গণহত্যা, চৈতাপাড়া গণহত্যা, বিলাইচণ্ডী, আমবাড়ি, কাতালা, রহমান রাইস মিল, ধানঝুড়ি, দালদলিয়া, রতনপুর, দিওর, বিজুলি, বাইলশিরা, ঘাটাইরপাড়, বিরামপুর রাইস মিল, আই ক্যান গো অন। এইটা আমি 120 পৃষ্ঠা পর্যন্ত গেছি শুধু একটার
পড়তে গিয়ে। এটা হলো দিনাজপুর। আমি আপনাদের মানে আপনি যদি পড়ালেখা না করেন তাহলে আপনি কিভাবে জানবেন গণহত্যা হয়েছে নাকি হয়নি? আমার কাছে এই যে আছে যশোর জেলার গণহত্যা জরিপ, অধ্যাপক শঙ্কর মল্লিকের কাজ করছেন, এইটার ভেরিফিকেশন আমি নিজে করছি। এখানে যতগুলা গণহত্যা যশোর জেলায় সবগুলা জায়গায় আমি গেছি, গিয়া অন্তত 2 জন মানুষকে নিশ্চিত করছি যে এই গণহত্যাটা ঘটছে কিনা। আমি এই যে এখানে যদি আমি টানা পড়তে শুরু করি এইভাবে, আমি তো আসলে সারা দেশেরটা পড়ে শেষ করতে পারবো না। বাহাদুরপুর, বকচর, কোতোয়ালি, মুরুলি, রেল স্টেশন, দোপারখাল, ষষ্ঠীতলা, সিংগিরা, এইটা গেল যশোর। এইটা হচ্ছে চট্টগ্রামে আমাদের অনেক বন্ধুরা আছে। চট্টগ্রামের এই 116টা বধ্যভূমি পাওয়া গেছে চট্টগ্রামের অনেক আমাদের পরিচিত গণহত্যার ঘটনা এলাকা আছে। নাথপাড়া, আব্দুলপাড়া, অ্যাপোলো ফার্মেসি, জেনারেল পোস্ট অফিস, পাহাড়তলি, কাস্টমস, চট্টগ্রাম বন্দর, লালখান বাজার, প্রবর্তক, বাঁশঝাড়ি, বাঁশখালী ডিগ্রি কলেজ, সুকছড়ি, কাঞ্চন ব্রিজ, পোমারা, ফতুয়াবাদ, মানে এইভাবে। এই যে ধরেন এটা গেল চট্টগ্রামের, এইটা হচ্ছে ভোলা, এখানে হচ্ছে পাবনা, কুড়িগ্রাম, লালমনিরহাট, 30টা জেলার এরকম প্রত্যেকটা জেলার একটা একটা করে বই আছে আমার কাছে। আপনি আপনার জেলায় গণহত্যা হয় নাই, আপনার গ্রামে গণহত্যা নাই, প্লিজ ডু আসেন আমার সাথে, আমাকে জিজ্ঞেস করেন আপনার জেলাটা কোন জায়গায়। আপনি যদি কম্পেশনেট হন, এই প্রশ্নটার উত্তর খোঁজেন, আপনার আপনার যদি অঙ্ক হয় এইটা যে আপনি আসলে বাতিল করতে চান, আপনি আসলে চান যে গণহত্যাটা হয় নাই, ঠিক আছে, তাইলে আপনি খুশি থাকেন গণহত্যা হয় নাই। কিন্তু যে জরিপগুলা হয়েছে, যেগুলো আমরা গিয়া ওইসব জায়গার মানুষজনের সাথে কথা বলছি, আপনি হঠাৎ করে একটা ফেক আইডি থেকে উঠে এসে বললেন আমার এখানে গণহত্যা হয় নাই, খুব সম্ভাবনা আছে আপনি আপনার এলাকা সম্পর্কেই জানেন। সো লেটস গিভ ইট এ ট্রাই। আপনি ঢুকেন, আপনি খোঁজেন। বিডি নিউজ 24 তো আর আওয়ামী লীগের পত্রিকা না। বিডি নিউজ 24 একটা ভালো কাজ করছিল, বদ্ধভূমির গদ্য, এখনো তাদের ওয়েবসাইটে ওইটা দেখা যায়, একটা ই বুক। ওখানে তারা সারা বাংলাদেশের বড় বড় গণহত্যাগুলোকে নথিবদ্ধ করছে। এরকম হয়তো প্রত্যেকটা জেলার হিসাবে কম পাবেন, শুধু বড়গুলা পাবেন। তারপর এই কথাটা যে আমার এলাকায় কোনো গণহত্যা হয় না, এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি যেরকম বললাম যে 5 মিনিট আমি পড়ে গেলাম শুধু গণহত্যার নাম দিনাজপুরে, হয়তো অনেকেই দিনাজপুরের লোক কমেন্ট করতেছেন যে আমার এলাকায় কোনো গণহত্যা হয় না। সো এইটার কি এই প্রশ্নের কি কোনো জবাব আছে যে আমার এলাকায় হয় নাই, আপনার এলাকায় হয় না, এটা আমি কেন বিশ্বাস করবো? এটা তো জরিপ হয়েছে, এটা তথ্য আছে। আমার হাতের কাছে 30টা বই আছে, আমরা আলাপ করতে পারি এটা নিয়ে। আচ্ছা, আমাদের 2 জন গেস্ট অ্যাড হয়েছেন, আমি দেখি একটু নিতে পারি কিনা। হাসান ভাই শুনতে পাচ্ছেন? এটাকে আমি শুনতে, আচ্ছা আমরা ফাল্গুনি ফাল্গুনি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে হয়তো কয়েক মিনিট সময় রাখতে পারে। আমরা আব্দুল্লাহ আল শুভ একটা কি যেন একটা লিঙ্ক দিলেন, দিলে বললে এটা ব্যাখ্যা করতে বললেন। আচ্ছা, সিরাজুল ভিডিওটা যে, আচ্ছা এটা আমি আমার বইতে বিস্তারিতভাবে আলাপ করছি এটা নিয়ে, যে বঙ্গবন্ধু যখন 1972 সালের 8 তারিখে জানুয়ারি মাসে এই লন্ডনে অবতরণ করলেন, সেখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উনি নাকি 3 লাখকে 30 লাখ বলে ফেলছিলেন। এই ভিডিওটার লিঙ্কই উনি আমাদের দিলেন একজন সাংবাদিক, বিবিসি সাংবাদিক সিরাজুর রহমান সাহেব। খুবই অথেন্টিক একটা লিঙ্ক হিসেবে এটা বহুল প্রচলিত। সিরাজুর রহমান সাহেব বলার চেষ্টা করেন যে ওনার সাথে বঙ্গবন্ধুর কথা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে উনি 71-এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানান এবং বলেন যে 3 লাখ মানুষ মারা গেছে। এইটাকেই বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে বলার সময় 30 লাখ বলে ফেলছে। আপনারা যারা এই লাইফটা শুরু থেকে দেখেন নাই তারা দরকার হলে প্রথম পার্টটা দেখে নিন। এখানে আমি দেখাইছি বঙ্গবন্ধু দেশে আসেন 1972 সালের 10ই জানুয়ারি, উনি পাকিস্তান থেকে ছাড়া পান 8 তারিখে। এর আগের কমপক্ষে 20-30টা আন্তর্জাতিক এবং দেশি পত্রপত্রিকায়
20, 30, 25 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, এবং 30 লক্ষ নিয়ে প্রাভদার রিপোর্ট করে ফেলার পরে বাংলাদেশের পত্রিকাগুলা মর্নিং নিউজ, অবজারভার, এরা 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করে। এটা 71 থেকে শুরু হয়ে যায়, 71 ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়, 72-এ 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত আমরা এটা দেখতে পাই। ফলে বঙ্গবন্ধু যে 30 লক্ষটা 3 লাখকে বলছেন, এটা হইতে হয় না, কারণ প্রাভদার রিপোর্ট আছে অলরেডি। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে ক্ষয়ক্ষতির হিসাবটা উনি সিরাজ সাহেবের কাছে পাইছেন কিনা। সিরাজ সাহেব দাবি করছেন একটা, আবার এরকম দাবিও আমরা দেখতে পাই। আপনারা যদি 1972 সালের জানুয়ারি মাসের 8 তারিখের ইত্তেফাক পত্রিকাটা দেখেন, দেখবেন যে বলা হচ্ছে হ্যালো তাজউদ্দিন নামে একটা সংবাদ শিরোনামে একটা কলাম নিউজ, বঙ্গবন্ধু প্লেন থেকে নেমে সবার আগে তাজউদ্দিনের সাথে কথা বলেন, এরকম একটা নিউজ প্রকাশিত হয় যে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক জাদুঘরটা ছিল 32 নম্বর, যেটা ভেঙে ফেলা হয়েছে, ওখানে ওই নথিটা ছিল যে হ্যালো তাজউদ্দিন লেখা ওই খবরের কাগজটা। অর্থাৎ সিরাজুল সাহেবের সাথে কথা বলার আগেও যে ওনার কারোর সাথে কথা হয়েছে, এটা প্রমাণ। আর এছাড়া আমার বই 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতাতে এই সিরাজ সাহেবের এই কথার খণ্ডন করা হয়েছে, এর আগের পত্রপত্রিকাগুলোর রেফারেন্স এখানে যুক্ত করা হয়েছে। আমার মনে হয় আব্দুল্লাহ শুভ ভাইয়ের এই প্রশ্নটার উত্তর পাওয়া গেছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা করুন না, আজকে এই বিষয়ে আলোচনা করব না। মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা বাংলাদেশ সরকারি কোন সংস্থা গণনা করেছে? নিহতের মোট সংখ্যা 30 লাখ নাকি 30-এর পরে ভাঙা আছে? কতজন সামরিক পাকিস্তান সেনাবাহিনী তাদের দেশীয় হাতের দুর্ভিক্ষে কলেরায় মারা গেছে? জেলা উপজেলা ওয়ারি পরিসংখ্যান কোথায় পাওয়া যাবে? কতজনের নামের তালিকা আছে? বাংলাদেশি সংস্থা মুক্তিযুদ্ধের পরপরই গণহত্যা কমিশন গঠন করে একটা প্রাথমিক জরিপ করার চেষ্টা করে, এবং সেই প্রাথমিক জরিপে 18 লক্ষ মানুষের হতাহতের কথা পাওয়া যায়। সেইটাকে 18 লক্ষ মানুষের যে এই হতাহতের ঘটনা, সেইটার নথি আছে, আমার কাছেও আছে, এটা আপনারা দেখতে পারেন। জেলাওয়ারি তারা যে ধরনের খবরগুলো পাইছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যেহেতু 30 লাখকে উল্লেখ করে ফেলছে, সেই থেকেই সম্ভবত বাংলাদেশের সরকার এই সংখ্যাটা নেয়। নিহতের মোট সংখ্যা কি 30 লাখ নাকি এরপরে ভাঙা সংখ্যা আছে? এটা একটু মাথায় রাখেন, পরবর্তীতে এই সম্পর্কে বড় প্রশ্ন আমরা সেখানে এটা বড় করে আলাপ করার চেষ্টা করব। প্রশ্ন করা হয়েছে যে কয়জন সেনাবাহিনীর, কয়জন এদেশীয় দোসরদের, কতজন দুর্ভিক্ষে কলেরা ইত্যাদি কারণে মারা গেছে, এটা নিয়ে আমার আলাদা আলাদা ভাবে আলাপ আছে। আমি মনে করি যে প্রায় এদেশীয় দোসর বলতে আমরা রাজাকার আলবদরদের সঠিক হিসাবটা পাই না, 5 থেকে 10,000 পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মারা গেছে বলে রামেল ওনার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডে বলার চেষ্টা করছেন। বিহারিদের মধ্যে 1.5 থেকে 2 লাখের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আর হচ্ছে যে আরেকটা আপনি কি বলছেন, ভারতীয় শরণার্থী ক্যাম্পে কতজন মারা গেছে, আমি লিসেন্টের গবেষণাপত্র থেকে যে এস্টিমেট করছি 5 থেকে 7 লক্ষ মানুষ ভারতের ক্যাম্পে মারা গিয়ে থাকতে পারে। দুর্ভিক্ষ এবং কলেরায় কতজন মানুষ মারা গিয়ে থাকতে পারে, দুর্ভিক্ষ কলেরা পরবর্তী সময় 10-15 লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, এটাও এই গণহত্যার একটা প্রভাবমান হিসেবে ধরতে হবে। দুর্ভিক্ষটা কিন্তু 74-এ, সেই 74 দুর্ভিক্ষ এই গণহত্যার একটা প্রভাব হিসেবে এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, এবং সেটা 30 লাখের পরের হিসাব হিসেবে আমরা দেখতে চাচ্ছি। আহসান হাবিব বিশাল বলতেছেন, এই পর্যন্ত মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ নিয়ে যত প্রশ্ন হচ্ছে, আপনিও যেসব প্রশ্ন শুনেছেন সংখ্যা নিয়ে বেশি বেশি সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। মাইশা মরিয়ম বলতেছেন যে শহীদ আর নিহতকে কি এক কাতারে ফেলা যায় কিনা, নিহত মানে কি শহীদ কিনা, যুদ্ধের সময় গণহত্যা কিংবা খাদ্যাভাবে কোনো ব্যক্তি মারা গেলে তাদেরকে শহীদ বললে এটা শহীদদের অবমাননা হয় কিনা। দেখেন আমরা কি আসলে কি নাম্বার খুঁজতেছি সেটা গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নের উত্তর খুঁজতেছি, এইখানে খুব বেশি অপটিমিস্টিক হইতে হবে আপনাকে। মানে আপনি যদি মনে করেন যে এই আজকে এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপরে যে গণহত্যা, সেইটার প্রভাবে আজকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে 5টা মৃত্যুর ঘটনা ঘটছে, তার মধ্যে 4 জনকে শনাক্ত করা গেছে। এই লোকগুলাকে আপনি কোথায় ধরবেন? আপনি কবে এই কাউন্টটা বন্ধ করবেন? আরো 3 মাস ধরে তো এই কাউন্টারে কন্টিনিউ করতে হবে। ফলে এই গণহত্যার ক্ষেত্রে কে কিভাবে মারা গেল এটাকে আসলে কাউন্ট করা যায় না, আপনাকে প্রত্যেকটা জীবনকেই মূল্যবান হিসেবে ধরে নিতে হবে। এই খেলাটা যে এই যে ধরেন শুধু বুলেট বিদ্ধ ভাবে মৃত্যুকেই বিরচিত শহীদ ধরা, আমরা তো সেটাই করি, আমরা বীরদের যে তালিকা প্রণয়ন করি বা শহীদদের যে তালিকা প্রণয়ন করি, সেখানে আমরা চেষ্টা করি সম্মুখ উপরের দিকে তারাই থাকবে যারা বুলেট বিদ্ধ হয়ে মারা গেছে। কিন্তু আমরা যখন
একত্রিতভাবে সংখ্যাটাকে বোঝার চেষ্টা করব। সত্যি যদি আমি বুঝতে চাই যে ৭১-এর অ্যাট্রোসিটি কত, তখন আসলে আমাকে পুরো গ্রাউন্ড লেভেলে সার্ভেটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ৭১ এই যে ধরেন বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে লাইনবদ্ধভাবে দাঁড়া করে মানুষকে হত্যা করে ফেলা, সেইটার ক্ষেত্রে কখনো নামীয় তালিকাটা প্রণয়ন করা পুরোপুরি সম্ভব হয় না। এটার একটা কারণ হিসেবে আমরা দেখতে পারি যে অনেক মানুষ পরিবার শুদ্ধ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা আছে, অনেকে মাইগ্রেটেড হয়ে যাওয়ার ঘটনা আছে, যাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এবং যারা মাইগ্রেটেড হয়ে গেছে বাকি পরিবার, ফলে তাদের কোনো হিন্টস পাওয়া যায় না। তো যেহেতু একটা মেসাকারের ঘটনা এবং পুরো গ্রাম শুদ্ধ একটা মানুষও না এরকম ঘটনাও ঘটতেছে, তখন আমরা একটা নিশ্চিত সংখ্যায় পৌঁছাতে পারি না। ফলে আমার বিশ্বাসে আমি মনে করি এই গণহত্যার প্রভাবে আগে পরে দীর্ঘ সময় কাল জুড়েই এই গণহত্যার প্রবাহে এই ঘটনার প্রভাবে যত মানুষ মারা গেছে তারা সবাই শহীদ। অন্য কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। পরের প্রশ্ন যাই, আন্তর্জাতিক গণমাধ্যম হতাহতের সংখ্যা কিভাবে নির্ধারণ করে? এই যে ধরুন আমি যে রিপোর্টটা পড়তেছিলাম হ্যাম্পস্টেড এন্ড হাইগেট এক্সপ্রেসের, সারা এই যে এখনো যেরকম আমাদের প্রতিনিধিরা সারা দেশ জুড়ে আছে, তারা এক ধরনের একটা সংখ্যা তৈরি করার চেষ্টা করে, সেই সংখ্যাগুলোকে একত্রিত করে তাদের নিজস্ব জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে থেকে কেন্দ্রে আসে, সেইখান থেকেই তো সংখ্যাগুলো মূলত আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছায়। কেউ তো এখানে গুজবের সংখ্যা শোনে না। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় এই যে ধরেন সারা দেশের সমস্ত মিডিয়া যখন বন্ধ, তখন প্রথম আলো প্রথম প্রকাশ করলো যে ১৫০ হতাহতের ঘটনা, ১৫০ মানুষকে হত্যা করা হয়েছে। সে কিভাবে এটা সংগ্রহ করলো? তার সারা দেশব্যাপী প্রতিনিধিরা আছে, তাদের কাছে তথ্য আছে, সেই তথ্য থেকে তারা বের করলো। এবং এই কারণে তো আমরা বলি সংখ্যাটা আরো বড় হতে পারে, কারণ ওই সময় সমস্ত তথ্য একীভূত করার সুযোগটা হয়তো সেভাবে ছিল। বিশ্বের অন্য যুদ্ধ অপরাধ নিয়ে আলাপ, যুদ্ধ অপরাধ নিয়ে আলাপ করা যাবে না, নিজামী সাইদুলকে নিয়ে অন্য সময় আলাপ করাবো। অনেকে সাখাওয়াত হোসেন প্রশ্ন করছে, অনেকে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যাকে সন্দেহ করে নিজের সাথে মিলে আত্মীয় স্বজনের মধ্যে কেউ শহীদ হয় নাই। এটা কি জন্য? আমি তো আগেই বললাম, আমি আজকে আসলে মানসিকতা নিয়ে প্রশ্ন আলাপ করতে চাই না যে কে কিভাবে চিন্তা করে দেখে তার কাছে এটা মনে হয়। আমি বলতে চাই যে ল্যাক অফ নলেজ হইতে পারে এই জিনিসটা, যে আপনার জেলায় আসলেই যে অনেক গণহত্যা হইতে পারে এটা হয়তো আপনি কখনো খোঁজই করেন নাই। প্লিজ ডু গিভ ইট আ সার্চ। আপনার এলাকার লেখা সার্চ করেন, আপনি আমার জিজ্ঞেস করেন, আমি যদি পারি আমি সার্চ করে দিতেছি যে আপনার এলাকায় গণহত্যা হয়েছে কিনা। কিছু কিছু এলাকায় হয়তো হয় নাই, কিন্তু এজ এ হোল বাংলাদেশে প্রায় অধিকাংশ এমন কোনো গ্রাম নাই যেখানে আসলে পাকিস্তান আর্মি আসে নাই। আপেল মাহমুদ হৃদয় প্রশ্ন করছেন যে কি মুক্তিযুদ্ধের সময় হতাহত বিহারি ভারত থেকে আসা বাঙালিদের নিয়ে জানতে ইচ্ছে করে তারা কি শহীদ অন্তর্ভুক্ত? অবশ্যই এটা অ্যাট্রোসিটির কারণে যারা সব মারা গেছে তাদেরকে তো আমাদেরকে এই কাউন্টের ভিতরে একনলেজ করতে হবে, কিন্তু শহীদ বলতে আমরা যদি আন্দোলনের সাথে জড়িত বুঝাই সেটা একটা অন্য অঙ্ক। আমি বারবার বলতেছি যে আপনারে গল্পগুলাকে অঙ্কগুলাকে ডিফাইন করতে হবে, সেই ডিফাইনটাকে আপনাকে করতে হবে আপনার ডেফিনেশন কি দিচ্ছেন সেটার উপরে। আপনি যদি ডেফিনেশন দেন যে ১৯৭১ সালের ২৫শে মার্চ শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত যতজন মানুষ মারা গেছে তারাই শহীদ, তাহলে আপনি একটা নাম্বার পাবেন। আপনি যদি বলার চেষ্টা করেন যে এইখানে যারা সরাসরি বন্দুকের আঘাতে নিহত হয়েছেন তাহলে আপনি একটা নাম্বার পাবেন। আপনি যদি বলার চেষ্টা করেন যে না সংঘাতের মধ্যে যারা মারা গেছে তাহলে আপনি একটা নাম্বার পাবেন। আবার যদি আপনি বলেন যে কি না এটা বড় করতে চান, আপনি 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 বলতে চান যে কি না ১৬ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছে কিন্তু ১৮ ডিসেম্বর মারা গেল, আপনি তাকে নেবেন, তাহলে অন্য একটা নাম্বার পাবেন। তাহলে এইটার ডেফিনেশনটার ভিতরে আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনি অবাঙ্গালি, ক্ষুদ্র নিগোষ্ঠী তো অবশ্যই ঢুকবে, আপনি অবাঙ্গালি বা আপনি বিরোধীদেরকে নেবেন কিনা এটা আপনার ডেফিনেশন নির্ভর করবে। আমি তো যখন হোলিস্টিক্যালি দেখবো, হতাহতকে তো আমি হোলিস্টিক্যালি দেখবো, ফলে এখানে নিহতের আলাপ করতেছি আমরা, যদিও শহীদ শব্দটাকে ব্যবহার করতেছি। তন্ময় প্রশ্ন করছেন যে কি শরণার্থী সমাধানে ৩টি বহুল প্রচলিত, আচ্ছা এটা আমাদের প্রশ্ন না যে কি শরণার্থীরা কিভাবে এখানে রিপ্রেজেন্টেশন হয়েছিল, এটা নিয়ে আমার বইতে আমি আলাদাভাবে আলাপ করছি যে অধিকাংশই এখানে ফিরে আসছিলেন, ৬ থেকে ৭ লক্ষ শরণার্থী বাংলাদেশে ফিরে আসেন না, এরকম আলাপ আছে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে যারা স্মরণ মনে করে তারা সত্যের উপর যারা মনে করে পাক আর্মি দ্বারা ৪% জনসংখ্যাকে হত্যা করা সম্ভব না, তাদের ব্যাপারে বা আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমি মন্তব্য করার লোক। আরেকজন বলছে মানুষকে কি বলদ পাইছেন, আপনি আগে আপনার ৩০টাকে পিছনে প্রমাণ দেন, আপনার দাবি যে সত্য সেটা প্রমাণ করা আপনার দায়িত্ব। আর আপনারা যারা এই স্ক্যাম আর্টিস্টের ফাঁদে পা দিয়ে প্রশ্ন করছেন, প্রমাণ দিচ্ছেন, তাদেরকে অলরেডি এই দালাল গরু বানাইতেছে।
ঠিক আছে, আপনারা বলতে পারেন এটা। আমি আমার ক্লেমের উপরে আমি বই লিখছি, আমি অনেক জায়গায় আলাপ করছি কেন আমি এই সংখ্যাটাকে এরকম মনে করি। তো সেইটা প্রমাণটা তো আমি আমার এই প্রোফাইলে তো এটার প্রমাণ, আপনারা আমার বইপত্র পড়তে পারেন। এখানেও আমি বলতেছি যে কেন আমি মনে করতেছি, সামনে নিশ্চয়ই আরো বলবো। গোল্ড জি রজার বলছেন যে কি আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় অনেক সেনাও যুদ্ধ করেছে, ওদেরও কিছু সৈনিক মারা গেছে, তাহলে তারা কি 30 লাখকে অ্যাড করা হয়েছে কোনোভাবে? আমি আবার বলতেছি এটা ডেফিনেশনের উপর নির্ভর করবে, এবং আমার এখানে এটাকে আমরা ডেমোগ্রাফিক্যালি যখন দেখবো খুব সম্ভাবনা কম ভারতীয় সৈনিকদেরকে আমরা এখানে দেখবো না। এই 30 লাখের মধ্যে কতজন হিন্দু মারা গেছে সেটাকে আলাদাভাবে জানা সম্ভব কিনা, এটা আলাদাভাবে কোনো সার্ভে হয় নাই, কিন্তু গণহত্যা নির্যাতন গবেষণা কেন্দ্র তাদের 100টা গণহত্যার গবেষণার তথ্য উপাত্ত থেকে 100টা নির্বাচিত গণহত্যায় কতজন হিন্দু মারা গেছেন, কতজন মুসলমান মারা গেছেন, এটা কম্পেয়ার করে দেখা গেছে সংখ্যাটা প্রায় 5 জনে 3 জনের কিছু বেশি, অর্থাৎ প্রায় 18 থেকে 19 লক্ষ মানুষ 30 লাখের ভিতরে হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকতে পারে। তবে এটা খুবই অল্প একটা ডাটা সেটের উপর করা হয়েছে, কিন্তু আমরা একটা প্রপোর্শনাটলি একটা আইডিয়া করতে পারি এই জিনিসটা। 2024 সালের মুক্তিযুদ্ধ 71, এটা তো আগে প্রমাণ করা আছে, জায়গাটা প্রশ্ন না। ওই শুনলাম না তো কোনো রিলেটিভ যুদ্ধে মারা গেছে। ফিলিস্তিনি ইসরায়েলে এতদিন ধরে মারার পরও 1 লাখ ছাড়িয়েছে শুনলাম। তো আমাদেরকে নাকি 30 লাখ, বাস্তবতা ক্যালকুলেশন কি বলে? এটা কি 30 লাখ, 3 লাখ নাকি 30,000 একটু বলেন। ওকে, এই প্রশ্নটা আমরা নিতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফিলিস্তিনিতে উনি বলতেছেন 1 লাখ মানুষ মারা গেছে, আজকে পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো 40,000 পর্যন্ত যেতে পারতেছে। যদি 40,000 মানুষের মৃত্যু হয়ে থাকে, সেইটাকে আমরা জানি সংখ্যাটা দ্বিগুণ থেকে 3 গুণ হতে পারে। ইউএনএইচসিআরই বলে দেখি যত আমরা জানি তার থেকে 2-3 গুণ হতে পারে। তাইলে 71-এর 30 লাখটা কতটা বাস্তবসম্মত? ফিলিস্তিনের গাজা স্ট্রাইপের পপুলেশন এই মুহূর্তে কত আপনি একটু গুগল করে দেখেন, আপনি দেখবেন সংখ্যাটা 3 মিলিয়নের অল্প, 2 মিলিয়নের থেকে বেশি, অর্থাৎ 20 লাখ। 20 লাখ মানুষের ভেতরে আপনার দাবি যদি মেনে নেই, তাহলে 1 লাখ মানুষকে আপনি প্রায় 7-8 মাসের ভিতরে হত্যা করে ফেলছেন। আর যদি আন্তর্জাতিক ক্লেমে সর্বোচ্চ ক্লেমে যায়, তাহলে 40,000 মানুষকে হত্যা করে ফেলছেন। এইটা সেই জনগোষ্ঠীর 2% পপুলেশন। 71-এ বাংলাদেশের পপুলেশন ছিল 7 কোটি, তাইলে 7 কোটি পপুলেশনের 2% হয় 14 লক্ষ, যেটা আমরা রামেলের হিসাবে দেখলাম। তা আপনি কি 15 লক্ষ হতাহত হইতে পারে সংখ্যা মেনে নিতে রাজি আছেন? আমরা সামনেও অন্যান্য দেশের গণহত্যাগুলোর সাথে তুলনা করে দেখতে পারি যে প্রপোর্শনাটলি হিসাব করলে জিনিসটা কি হয়, যে গাজায় হত্যাকাণ্ডের অঙ্কটা খুবই সঠিক, যে এত কম সময়ের ভিতরে এত বেশি মানুষ মেরে ফেলার ঘটনা তো খুব বিরল, কিন্তু 7 মাসে যদি ওখানে 1 লাখ মানুষকে মেরে ফেলা যায়, তাইলে 7 মাসে এইখানে কতজন মানুষকে মেরে ফেলছে? তাইলে 40 লাখ মানুষকে মেরে ফেলতে পারতো। কিন্তু আপনি বলবেন হয়তো না, বাংলাদেশের অ্যাট্রোসিটিটা কি এত বড় ছিল কিনা। সেজন্যই বলতেছি ভাই, আপনারা পড়তে হবে, আপনার এলাকার গণহত্যার ইতিহাস পড়তে হবে। পড়লে আপনি দেখবেন আপনার জেলার ভিতরে যে কি ধরনের অ্যাট্রোসিটি 71 সালে হয়েছিল। আপনি যদি এই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আগ্রহী না হন, আমি একটা আলাপের ভিতরে বৈশা, আমার পক্ষে সম্ভব না যে সমস্ত জেলাগুলোর তথ্য উপাত্তকে একত্র কইরা এক আলাপের ভিতরে দিয়ে দাও। কিন্তু আমরা প্রত্যেকটা গণহত্যার এই যে নাম্বারগুলো পাওয়া যায় ওগুলোকে যদি যোগ করি, সেই সংখ্যাটা 15 লক্ষের বেশিই আসবে। আমরা সামনে আগে মুক্তিযুদ্ধের সংজ্ঞা কি, প্রশ্ন উত্তর নাই। সিরাজ আর বলতেছে যে কি আলাপ আমি করছি। আবিদ হাসান, জামাত ইসলাম ক্ষমতায় আসলে আলাপ খুঁজে পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করছেন। আবিদ হাসান প্রশ্ন করছেন 30 লক্ষ সংখ্যাটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মানে এটা কি যুদ্ধ সালের সরকারিভাবে নিয়মিত তথ্য সংগ্রহ করা হয়েছে নাকি জনপরিসরে প্রকাশিত সমাপ্ত হওয়ার পরে হয়েছে? এখনকার গণঘোষণা অনুযায়ী 25 লাখ হয় এবং বা 40 লাখ হয়, এটা বাড়ে বা কমায় বলার দায়টা কি? ভালো প্রশ্ন।
দেখেন, ৭১-এর শহীদের সংখ্যা সম্পর্কে বা যে কোনো হত্যাকাণ্ডে একটা নির্দিষ্ট সব জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। এই ছাত্র হত্যাকাণ্ডই আওয়ামী লীগ সারা জীবন বলার চেষ্টা করবে ১০০ ছাত্র হত্যা হয়েছে। আমরা যারা এই ঘটনাকে দেখছি আমরা সারা জীবন বলবো যে এখানে ২,০০০-এর বেশি মানুষ মারা গেছে, ৫,০০০ও হইতে পারে এই সংখ্যাটা। এই যে ১০০ এবং ৫,০০০ দুইটাই সিমিলটেনিয়াসলি ট্রু আজকে থেকে ৩০ বছর পরের মানুষের জন্য। ১০০ এবং ৫,০০০ এই দুটো সংখ্যাই সিমিলটেনিয়াসলি ট্রু। তখন রিসার্চারের কাজ হবে যে এই সম্পর্কিত সমস্ত বয়ানগুলোকে একীভূত করা, ঘটনাটা কি ঘটছিল সেটাকে ব্যাখ্যা করা, তারপরে গিয়ে একটা ডিসিশনে পৌঁছানো। আওয়ামীপন্থীরা সারা জীবনে এই গণহত্যাকে ডিমিন করবে, আর আমরা যারা ভিকটিম তারা সবসময় এই গণহত্যাকে এক্সপ্রেস করার চেষ্টা করবে। এর মধ্য থেকে যে সত্যটাকে বুঝতে চায় তাকে সমস্ত তথ্য প্রমাণকে নিয়ে তারপরে বলতে হবে। এই গণহত্যার সময়, ৭১-এর গণহত্যার সময় যেরকম মিডিয়া ব্ল্যাকআউট চলতেছিল, আমাদের এখানে গণহত্যার সময় মিডিয়া ব্ল্যাকআউট চলতেছিল। তারপরও আল জাজিরা প্রথম দিনেই অ্যাট্রোসিটি ১০০-র উপরে সেটা উল্লেখ করে নিউজ করতে পারতেছে। সে এই তথ্য থেকে পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে তথ্যগুলো যাচ্ছে সেটা কোন চিন্তার মাধ্যমে কে প্রকাশ করতেছে সেটা ডিফাইন করে দিতেছে। ফলে ৭১ সম্পর্কে আমরা কনক্লুসিভ ডিসিশনে কখনো যেতে পারবো না। এটা ৩ লাখ থেকে ৩০ লাখের মাঝামাঝি একটা সংখ্যা হইতে পারে। আমাদের যে যত গভীরে দেখার চেষ্টা করবো বিষয়টাকে, যেমন ধরেন আমি এই গণহত্যাটাকে নিয়ে এত বেশি জড়িত, এটার সাথে প্রত্যেকটা ঘটনাকে আমার আলাদা আলাদাভাবে দেখতে হয়েছে এবং এটার স্কোপ মানে এটার বড় হওয়ার যে পরিসরটা আছে, যে শরণার্থী শিবিরের ১০ লক্ষ ৭ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এই বুলেট বিদ্ধ মানুষদের মুক্তিযুদ্ধের পরে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে, খাদ্যের ঘাটতির কারণে মৃত্যু হতে পারে, এগুলাকে আমি অনেকবার বলছি, কারণ আমি দেখছি এটাতে। আপনি দেখতেছেন না কারণ আপনি এই ঘটনাটার মধ্যে নাই। আপনি একটা অল্পের ভিতরে এই অঙ্কটাকে মিলাই ফেলতে চান যে কেন এই অঙ্কটা কেন মিলতেছে না। তাইলে আপনাকে আমার রিকোয়েস্ট হইতেছে আপনি এখানে একটা হোলিস্টিক ডিসিশনে যাবেন না। আপনি যেটা করবেন, আপনি বিভিন্ন ডাটাকে দেখেন। আমার কোনো ঠেকা নাই এটা ৩০ লাখ প্রমাণ করা। হইল না ৩০ লাখ, আমি কিভাবে জানি? আমি ছিলাম, আমি তো দেখি নাই ৩০ লাখ মানুষকে মারা যেতে। অবশ্যই এটা একটা অবিশ্বাস্য সংখ্যা মনে হয় যে মাত্র ৯ মাসে ৩০ লক্ষ মানুষ কিভাবে মরে গেল। আবার ৩ লাখ তো একটা অনেক বড় সংখ্যা, ৩ লাখ মানুষ মরে গেল কিভাবে। আবার আমি যখন পৃথিবীব্যাপী যুদ্ধগুলোরে দেখি, এই যে আমি চ্যাট জিপিটির সাথে আলাপ করতেছিলাম, পৃথিবীব্যাপী যুদ্ধগুলোরে আমি দেখতে পাই যে কি যে এই ঘটনা তো নতুন না। আমরা দেখতে পাই যে হোলোকাস্টেও একটা গ্রুপ দাবি করে এই সংখ্যাটা ৩ লাখ, অনেকে দাবি করে এটা ৬০ লাখের উপরে। আমরা নানকিং মাসাকারও দেখতে পাই। আমরা দেখি আর্মেনিয়াম জেনোসাইডে তুর্কিরা যারা হত্যা করছে তারা বলে এটা ৩ লাখেরও কম, আর্মেনিয়ানরা বলে এটা ১৫ লক্ষের বেশি। আমরা রুয়ান্ডাতেও দেখতে পাই এই একই ঘটনা। ফলে ডিফিনিশন নির্ধারণ করে দেয় যে আপনি কি সংখ্যাটা দেখবেন, কিন্তু আমার আবদার হইতেছে আপনার কাছে যে আপনি হোলিস্টিক্যালি দেখবেন, আপনি সম্ভাব্য সমস্ত মত্রে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি একটা বই থেকে ৩০ লাখের হিসাব মিলাই ফেলতে পারবেন, এটা সম্ভব না। শাওন প্রশ্ন করছেন যে কি ৩০ লাখের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার হচ্ছে। আপেল মাহমুদ হৃদয় শর্মিলা বসুর বইয়ের রেফারেন্সটা যে টানা হয় সেটা নিয়ে মতামত দেন। ওকে, শর্মিলা বসু, আমার প্রিয় শর্মিলা বসুর ডেড রেকনিং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত প্রশ্ন তোলার একটা মক্ষম গ্রন্থ, এবং শর্মিলা বসু একজন রিসার্চার, শর্মিলা বসু অক্সফোর্ড ফেলো, শর্মিলা বসুর একটা মারাত্মক ক্রেডিবিলিটি আছে। কিন্তু আপনাদেরকে খুব ভালো সময় আমরা এই আলাপটা করতেছি, কারণ এই গণহত্যা, এই জুলাই গণহত্যা, হাসিনার হাতে যে গণহত্যাটা হয়েছে, জুলাই গণহত্যার পাশাপাশি দাঁড়া করা ৭১-কে দেখার একটা অভূতপূর্ব সুযোগ আমাদের সামনে আসছে। সেই সুযোগটাকে কাজে লাগাই আমরা যখন শর্মিলা বসুকে অ্যানালাইজ করব তখন আমরা কি দেখতে পাই। আপনারা যারা ডেড রেকনিং পড়ছেন, ডেড রেকনিং এ শর্মিলা বসু ৪-৫টা গণহত্যাকে এরকম নিয়ে আসছে। যেরকম বাংলাদেশের একটা বড় আলোচিত গণহত্যা হচ্ছে চুকনগর গণহত্যা। ৭১-এর মাঝামাঝি সময় খুলনার চুকনগরে শরণার্থীরা একটা জায়গায় রাত কাটানোর জন্য একটা মাঠে অবস্থান করে। পাকিস্তান আর্মি ওই মাঠটাকে ঘিরে ফেলে একদিনে অল্প কয়েক ঘন্টার ভিতরে ১০ থেকে ১৫ হাজার মানুষকে হত্যা করে ফেলে।
অসংখ্য মানুষের ভিডিও আছে, অসংখ্য মানুষের নথি আছে, উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারেন আপনারা। মানে ওইখানে কারা মানুষদের সাথে কথা বলতে পারেন, সর্বনিম্ন ক্লেইমে 7,500 মানুষ মারা গেছে এক ঘটনায়, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ব্রাশ ফায়ার করে। বুঝতেই তো পারতেছেন, বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা চুকনগরে আসছিল, একটা মাঠে রাত্রি যাপন করছে, তারা সীমান্ত ক্রস করে ভারতে চলে যায়। আর্মি আসছে, ঘিরে ফেলছে, ঠাটা ঠাটা গুলি করে ফেলছে, রক্তে লাল হয়ে গেছে, দিনের পর দিন লাল রক্ত পরিষ্কার করতেছে ইত্যাদি। শর্মিলা বসু ডেট রেকর্ডিং এ লিখতেছেন যে এই গণহত্যাটাকে ঘটছিল কিনা সেটা দেখার জন্য আমাদেরকে যেমন চুকনগরের মানুষের কাছ থেকে তথ্য জানতে হবে, একইভাবে ওই সময় চুকনগরের দায়িত্বপ্রাপ্ত যে আর্মি অফিসার তার কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। শর্মিলা বসু পাকিস্তানেও যান, বাংলাদেশেও আসেন, বাংলাদেশে এসে চুকনগরের রেকর্ড নেন, সেখানে জানেন যে 15,000 মানুষ মারা গেছে। উনি পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে ওই সময় পাকিস্তানের এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যে ছিল চুকনগরের গণহত্যার সময়, সেই আর্মি অফিসারের কাছে জিজ্ঞেস করেন যে কি অবস্থা, ওখানে কি তোমরা নাকি গণহত্যা করছো? উনি বললেন যে কি না, আমরা তো কোনো গণহত্যা করিনি। শর্মিলা বসু বললেন যেহেতু এই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, 2 ধরনের মতামত আসতেছে, সুতরাং এই গণহত্যা ঘটে নাই। বুঝছেন? আর্মি পুলিশ ছাত্রদেরকে হত্যা করছে, ওবায়দুল কাদের বলল কোনো ছাত্র হত্যার ঘটনা ঘটে নাই। শর্মিলা বসু বললেন যেহেতু ওবায়দুল কাদের অস্বীকার করছে, তার মানে যেহেতু দুইজনের কথা মিলল না, তার মানে এখানে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। এখন আপনি মানবেন কিনা এই কথা? আমি আরো রেফারেন্স দিই। শর্মিলা বসু ওই বইতে রুমির কথা বলতেছেন, শহীদ রুমি। রুমির কথা বলতে গিয়ে উনি বলতেছেন যে রুমি মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা গেরিলা, এই যে ক্র্যাক প্লাটুনের গেরিলা, তারা কি করতো, এই বিভিন্ন দূতাবাসে হামলা করতো, হোটেল ইন্টারকন্টিনেন্টাল হামলা করতো, একটা ত্রাস তৈরি করার চেষ্টা করতো যে সবকিছু স্বাভাবিক নাই, এটা বোঝানোর চেষ্টা করতো পাকিস্তান সরকারের আন্ডারে সবকিছু স্বাভাবিক নাই। তো তারা একটা দূতাবাস আক্রমণ করে, এক পর্যায়ে পাকিস্তান আর্মির কাছে যারা ধরা পড়ে তাদেরকে হত্যা করা, রুমি, বদি, আলতাফ মাহমুদ। শর্মিলা বসু লিখতেছে যে রুমি যদি মনে করে যে 2জন সিকিউরিটি গার্ডের উপরে আঘাত করে সে মুক্তিযোদ্ধা হয়েছে, তাহলে পাকিস্তান আর্মি যদি তাকে ধরে তাকে হত্যা করলে এটার মধ্যে কোনো অপরাধ। এই একই ঘটনাটা আমরা 24 সালে খাটাইতে পারি কিনা, যে ছাত্ররা ঢিল মারতেছে পুলিশের দিকে, পুলিশের সামনে বুক পেতে দিতেছে, পুলিশ গুলি করতেছে আইন শৃঙ্খলা রক্ষা করার নামে। তাহলে শর্মিলা বসুর বয়ানটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা যদি রুমিরা নষ্ট করে, আবু সাইদরা নষ্ট করে বুক পেতে দেওয়ার মাধ্যমে, তাহলে পুলিশেরও অধিকার আছে তাদেরকে গুলি করার। আরো উদাহরণ দিচ্ছি, শর্মিলা বসু ওনার একটা গবেষণা আছে এই বাংলাদেশের যুদ্ধে নারীকে ব্যবহার করা নিয়ে। ওখানে উনি ফেরদৌসী প্রিয়বাসিনী নিয়ে আলাপ করছেন, বীরাঙ্গনা। ফেরদৌসী প্রিয়বাসীকে নিয়ে আলাপ করতে গিয়ে উনি ফেরদৌসী প্রিয়বাসিনী সম্পর্কে বলতেছেন যে ফেরদৌসী প্রিয়বাসিনী তো ইচ্ছা করে পাকিস্তানের আর্মিদের সাথে চলে গেছে। তো এই যে ধরেন একটা ভিকটিমের সাথে আপনি যখন আলাপ করতেছেন, তখন তার বয়ানকে অগ্রাহ্য করে আপনার বয়ানকে আপনি প্রতিষ্ঠা করতে চান, তার ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনারা খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা রিসার্চ আর কতটা বয়ানমূলক। আমরা যদি লক্ষ্য করি, ওখানে শর্মিলা বসু বলতেছেন যে কি বাংলাদেশের গণহত্যা সংক্রান্ত গবেষণা গ্রন্থগুলোতে বলা হইতেছে যে রোকেয়া হলে মেয়েদেরকে ঝুলিয়ে রাখা হইতো, কিন্তু ফিজিক্সের ল অনুসারে এভাবে মেয়েদেরকে ঝুলিয়ে রাখা হইতো না। সুতরাং এখানে যে নারী নিপীড়নের ঘটনা উল্লেখ করা হচ্ছে, এই ঘটনাগুলো সত্যি না। এবার সামান্তা পাওয়ার, পুলিৎজার পুরস্কার বিজয়ী সামান্তা পাওয়ারের এ প্রবলেম ফর হেলথ, ম্যান, উইমেন অ্যান্ড রেপ, খুব বিখ্যাত একটা বই। সেইখানে উনি বাংলাদেশে নারী নির্যাতন সম্পর্কে আলাপ করতে গিয়ে বলতেছেন যে বাংলাদেশে 1971 সালে মেয়েদেরকে যেভাবে ধর্ষণ করা হয়েছে নজিরবিহীন এই ঘটনা। এইখানে উনি বলতেছেন যে এখানে 4 থেকে 5 লক্ষ নারী নির্যাতনের শিকার হয়েছে, এবং তিনি এই যে কোরআন শরীফ রেখেও তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তাদের কিভাবে স্লেভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই ঘটনাগুলোকে উল্লেখ করছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে শর্মিলা বসু ইজ রিসার্চার, আমি আপনারা আপত্তি করবো না, আমার আপত্তিতে কিছু যায় আসে না। শর্মিলা বসু ডেট রেকর্ডিং পঠিত হবে, একটা অপপুলার বয়ান সে যেহেতু
এমব্রেস করতেছে। আপনি পড়েন শর্মিলা বসুকে, আপনি সামান্তা পাওয়ারের প্রবলেম ফর হেলথ এই বইটাও পড়েন, আপনি লিও কুপারের জেনোসাইডটাও পড়েন, আপনি ওই যে হুয়াই বিশ্ববিদ্যালয়ের যে রুডলেফ জোসেফ রামেলের স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডটাও পড়েন। তাহলে আমরা একটা এই সামগ্রিক পিকচার দ্বারা করাইতে পারি কিনা, শুধুই কি একটা গবেষণার উপরে বা শুধুই আওয়ামী লীগের কথার উপরে বা শুধুই বিএনপির কথার উপরে কি আমরা নিব কিনা। আচ্ছা, এই পর্যায়ে আমরা আবার আরেকটা ভিডিও প্রশ্ন নিয়ে নিতে পারি কিনা। এমডি হাসান, আমি আপনাকে কানেক্ট করতেছি, আপনি একটু দেখেন দ্রুত কথা বলতে পারেন কিনা। শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে সংখ্যাটা না, মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ অপরাধীরা লাইক হচ্ছে আল বদর আল শামসের যারা নেতা ছিল বা আমির ছিল, প্রধান ব্যক্তিরা ছিল, মতিউর রহমান নিজামী বা গোলাম আজম, তারা মোটামুটি পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধে এগেনস্টে ছিল। ইভেন তারা হচ্ছে বুদ্ধিজীবীদের হত্যার মধ্যে তারা খুবই ইম্পর্টেন্ট ছিল, তারা বুদ্ধিজীবীদের হত্যা করে। তো এরপরেও তারা কিভাবে প্রকাশ্যে আসলে কিভাবে তারা আসলে প্রকাশ্যে ছিল কোনো উইথাউট এনি কোনো বিচার ছাড়াই তারা প্রকাশ্যে কেমনে চলে? ইভেন 79-এ আবার তারা কিভাবে আপনার পলিটিক্সে অ্যাক্টিভ হয়? বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে হয়তো দেখি, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা এটা নিয়ে আলাপ করব। আফরোজা, আপনি যদি পারেন একটু কথা বলার চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন? ওকে, জুনায়েদ আপনি সম্ভবত আবার কানেক্টেড হয়েছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না। আমরা যদি আপনারা যদি না শুনতে পান তাহলে আপনারা সরাসরি লাইভটা শুনতে পারেন। আর যে প্রশ্নটা আসলো সেটা এই লাইভের সাথে প্রাসঙ্গিক না দেখে আমি অন্য সময় হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন করতেছেন ভাই, আমার তো আজকে তো এটা নিয়ে আলাপ করব না। গোলাম আজমকে ফেরেশতা মনে করে একজন মুক্তিযোদ্ধা, এটা কিভাবে সম্ভব, এটা অন্য কোনো দিনের জন্য আলাপ করতে হবে। জেবি-কে রবিন বলতেছেন যে জনসংখ্যার ম্যাথমেটিক্স না বুঝিয়ে ব্যাখ্যা করলে ভালো হয়, বাবাদেরকে যুদ্ধ চট্টগ্রামে হয়নি, শহর বা জঙ্গলে দিয়ে কিছু বিচ্ছিন্ন দৌড়াদৌড়ি হয়েছে, এরা এটা কেন বলেন? আর মানুষের সংখ্যা বা যুদ্ধকে প্রশ্ন কেন করে? যিনি মুক্তিযুদ্ধকে স্ক্যাম বলছেন তার রিভার্টাইল দেন কোথায়, কিভাবে কতজন মারা গেছে, লাশ গোনা হয়েছে, কাদেরকে শহীদ বলা হচ্ছে, কোন হিসেবে কাউন্ট করেছেন, সব আর নাম্বার কাছাকাছি হলে ভালো হয়। 30,000 থেকে 3 লাখ, কোটার চাইতে 2.5 থেকে 3 লাখ ট্রাস্টেবল, কোনো গবেষণা রিসার্চ আর্টিকেল থাকলে দিলে ভালো হয়, ম্যাথ বুঝেন না। ওকে, আমি তো আগেই বলতেছিলাম যে ম্যাথ বুঝাচ্ছি না তো, এই যে রামেলের গবেষণা পড়েন, লিও কুপারের বই পড়েন, সবই অ্যাভেলেবেল দেখা যায়। চট্টগ্রামের কথা বলতেছেন যে চট্টগ্রাম শহরে এই যে দেখেন মানুষ যেটা পছন্দ করে বলতে, ধরেন ওনার বাপ দাদা তো সত্যিই হয়তো এই 71-এর প্রজন্ম, তাহলে ওনারা কেন বলতেছেন চট্টগ্রামে গণহত্যা হয়নি, চট্টগ্রামে যুদ্ধ হয়নি? চট্টগ্রাম তো সবচেয়ে ডেন্সড গণহত্যা হয়েছে চট্টগ্রামে। তো এখন এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় আপনারা আমাকে বলেন। আমার সাথে আজকে একটা ছেলে বলতেছিল যে আমার কথার ভিতরে খুব অ্যারোগ্যান্স লক্ষ্য করা যায়। এখন এই যে আমি একটু আগে যেই পারফরমেন্সটা আপনাদেরকে দেখাইছিলাম, গণহত্যার ইয়াটা, এই এলাকার নামগুলো আর কি, সেইটাই আপনি বলেন যে এই প্রত্যেকটা গণহত্যা যদি 100টা করে মানুষ মারা যায় থাকে তাহলে সংখ্যাটা কত হইতে পারে। আমি আমার এই ফেসবুক লাইভটা শেষ হলেই আমার একটা নোট আছে চট্টগ্রামে গণহত্যার ইয়া নিয়ে। আমি একটু চট্টগ্রামের কয়েকটা গণহত্যার নাম বলি তো আপনারা দেখেন তো। বলতেছিলাম নাথপাড়া গণহত্যার কথা, আব্দুর পাড়া, চট্টগ্রাম বন্দর জেটি, অ্যাপোলো ফার্মেসি, পাহাড়তলী গণহত্যা, জেনারেল পোস্ট অফিস গণহত্যা, পাহাড়তলী চক্ষু হাসপাতাল, বাংলাদেশ বেতার ভান্ডার, কাস্টমস একাডেমি পশ্চিম রামপুরা, চট্টগ্রাম বন্দর, লালখান বাজার, পাঁশখালা ডিগ্রি গেজেট, প্রবর্তক সংঘ, চট্টগ্রাম বিমানবন্দর, নাপড়া, বাণীগ্রাম, কোকোদণ্ডী, সাধনপুর, কালীপুর, জলদি, শিখরখালী, সুখচুরি, ডেপুটি বাড়ি, কাঞ্চনা, মুজফ্ফরাবাদ, শাহমিরপুর,
কেলিশহর, মিত্রপাড়া, সুচত্রদণ্ডী, কচুয়া, জিরির, ঈশ্বর খাইন, শাকপুরা, আনোয়ারা উপজেলার বন্দরগ্রাম, গোয়ালপাড়া, সতীশ মহাজন, দক্ষিণ গহিরা, খিলপাড়া, আইচবাড়ি, সুরমাপুকুর, ফকিরহাট, পুটকন্যা, বাথুয়া, পৌরকোড়া, হলদিয়া, নোয়াপাড়া, পাহাড়তলি, এটা রাজধানীর, মধ্য গহিরা, গহিরা, পালিতবাড়ি, বাবুইপাড়া, জগৎমল্লপাড়া, বণিকপাড়া, ছুটিয়াপাড়া, সুলতানপুর, 69 পাড়া। মানে এই যে ধরেন আপনি আপনি যে চট্টগ্রামে আপনি কোন এলাকাটায় থাকেন আপনি আমরা বলেন, এই যে যে ভাই প্রশ্ন করলেন জে বি কে রবিন, আপনি বলেন, আমি আপনাদের দেখে দিচ্ছি, চট্টগ্রামের তো বইটা আছে। ওকে, তাসমিম জাহান তাসিন, গ্রামের দিকে যে রেল লাইন ছিল না সেখানে পাক বাহিনী আগুন দিতে যায় না, এই জন্য ওখানে মানুষ মরে না, সহজ কথা। এটা কোনো অবান্তর কথাবার্তা, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক হিন্দু ভারতে স্থায়ীভাবে চলে যায়, তারা কখনো ফিরে আসেনি। এখন এদেরকেও কি মুক্তিযুদ্ধ শহীদ ধরা হয়েছে? কেন? যারা ফেরত আসে নাই তাদেরকে কেন ধরা হবে শহীদের তালিকা? যারা ফেরত আসে নাই তাদের, এই যে আমার গ্রন্থ 30 লক্ষ শহীদ বাউল্য নাকি বাস্তবতা, আমি সেই হিসাবটা দিছি যে 7 লক্ষ মানুষ, এই যে 98,99,305 জন শরণার্থীর হিসাব আছে, আর এর মধ্যে হচ্ছে 92 লক্ষের মতো মানুষ ফিরে আসছিল। এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়, কারণ জনসংখ্যা শরণার্থী ঢুকা এবং বের হওয়ার এক ধরনের হিসাব ওই শরণার্থী ক্যাম্পগুলোতে রাখা হইত। কোন শহীদের সংখ্যা নিয়ে এত বিতর্ক তৈরি করার চেষ্টা হয় কিসের ভিত্তিতে? ছোটবেলায় আমাদের পাঠ্য বইয়ে পড়েছে মুক্তিযুদ্ধ সর্বজনীন কর্নেল ওসমানী। আচ্ছা, আমি এগুলা উত্তর কেন দিব এখন আপনারা বলেন? 30 লক্ষ শহীদ হয়েছে, তার নাম ঠিকানা সহ কোনো সঠিক তথ্য আছে নাকি? জেলাওয়ারি থানাওয়ারি সঠিক হিসাব বাইর করে জাতির দ্বন্দ্ব থেকে মুক্ত করে দেওয়া যায় না কেন? ভালো প্রশ্ন। কেন করা হয় না? কেন জেলাওয়ারি হিসাব করা হয় না? জেলাওয়ারি হিসাব করা হয় না কারণ আপনি মুক্তিযোদ্ধাদের তালিকা করলে বীরত্বের তালিকা করতে পারেন, বীরত্বের তালিকা করে সেই বীরকে দিয়ে আপনার রাষ্ট্রীয় যন্ত্রের সাহায্যে অনেক কাজকর্ম করতে পারেন। কিন্তু যে লোক শহীদ হয়ে গেছে সেই লোকের তালিকা দিয়ে রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না। তো রাষ্ট্র সেই শহীদদেরকে কখনোই মনে রাখে না। 30 লক্ষ মানুষ যে মারা গেছে তাদের বিষয়ে রাষ্ট্রের খুব একটা প্যারা নেই। এই জন্য বাংলাদেশ রাষ্ট্র কখনো শহীদদের তালিকা করার চেষ্টা করবে। শহীদের তালিকা করার চেষ্টা করলে হয়তো 30 লক্ষের পাওয়া যাবে না, 10 লক্ষের তো অবশ্যই পাওয়া যাবে। এই আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে 10 লক্ষ মানুষের তালিকা অবশ্যই পাওয়া যাবে। এবং যেটা আপনাদেরকে বারবার আমি বলি যে কনফ্লিকচুয়াল ডেথ হয়তো 71-এ 10 থেকে 15 লাখই হবে, কিন্তু অ্যাট্রোসিটি 71-এ সবকিছু মিলে এটা 30 লাখের মতো হবে। এবং এটা যে বিরাট প্রবাহমানতা সেটাকে হিসাব করলে আরো বেশি, 40 থেকে 50 লাখ মানুষ এটার কারণে সাফার করে থাকতে পারে। গণহত্যা নির্যাতন নিয়ে প্রামাণ্য দলিল নামে ডকুমেন্টারি বই সিরিজ আছে, এই বিস্তারিত বলেন। এটা তো আমি এটা নিয়ে এটা দেখাইলাম আপনাদেরকে। যুদ্ধের সময় কত হিন্দু দেশে ছিল, কত হিন্দু দেশ ত্যাগ করেছে। আচ্ছা, শেখ মুজিব 3 লাখ গিয়ে 3 লাখ থেকে 30 লাখ বলতে ফেলেছিল, এটা অনেকবার বলা হয়েছে। সমন্বয়কদের সংস্কার ভাবনা, এটা এখানে আলাপের বিষয় না। 14 ডিসেম্বরের এটাও আলাপের বিষয় না। 30 লাখ নিহত হয়েছে এটা প্রমাণ চাই। জার্নাল বা সমসাময়িক পত্রপত্রিকা, জাতিসংঘের কোনো জরিপ বা তদন্ত রিপোর্ট, বায়াস তথ্য না, পুরোপুরি নিরপেক্ষ। গুড, প্রমাণ চাইছেন একজন। আসুন দেখি গবেষণাগুলো কি কি বলছে। আমার অনেক ধরনের গবেষণা আছে, যেমন সেন্টার ফর সিস্টেমেটিক পিস, ডক্টর মার্শাল জোবি, ওনার মেজর এপিসোড অফ পলিটিক্যাল ভায়োলেন্স 1946 থেকে 2014 পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে 10 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মেজর এপিসোড অফ পলিটিক্যাল ভায়োলেন্স 1946 থেকে 2014 সার্চ করেন, 10 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা বলেছে। ডক্টর টেড রবার্ট গার এবং ডক্টর বারবারা হাফ, ওনারা রাষ্ট্রবিজ্ঞানী, ওনাদের টুয়ার্ডস এম্পিরিক্যাল থিওরি অফ জেনোসাইড অ্যান্ড পলিটিসাইড প্রকাশিত হয় 1988 সালে। সেখানে ওনারা বলছেন বাংলাদেশের জেনোসাইডে 12,50,000 থেকে 30 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবার বলি গবেষণাপত্রটার নাম টুয়ার্ডস এম্পিরিক্যাল থিওরি অফ জেনোসাইড অ্যান্ড পলিটিসাইড, প্রকাশিত হয়েছে 1988 সালে। ডক্টর টেড রবার্ট গার এবং ডক্টর বারবারা হার্ফ, এদের গবেষণাটা আবার এই আমি যে রামেলের যে স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডের কথা বললাম না, ওখানে উনি এই গবেষণার কথা উল্লেখ করছেন। মিল্টন লিটেনবার্গের প্রকাশিত ডেথস ইন ওয়ার্স অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য 20th সেঞ্চুরি
সেখানে বলছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 1.5 মিলিয়ন। ডক্টর জ্যাক নিউসন পোর্টার ওনার জেনোসাইড অ্যান্ড হিউম্যান রাইটস বলতে বলছেন 10 থেকে 20 লাখ মানুষ 71 হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 1945 থেকে 1995 সালে 300টি আন্তর্জাতিক সংখ্যা নিয়ে প্রকাশিত ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এ ক্রোনোলজিক্যাল এনসাইক্লোপিডিয়া অফ কনফ্লিক্টস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট 1945 থেকে 95, এখানেও 20 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। গণহত্যা গবেষক টম হার্টম্যান অ্যান্ড জন মিচেল তাদের লেখা এ ওয়ার্ল্ড অ্যাটলাস অফ মিলিটারি হিস্ট্রি 1945 থেকে 1984, এখানে বলছেন 71 10 লক্ষ মানুষ হত্যা হতে শিকার হয়েছে। ওয়ার্ল্ড অ্যালম্যানাইক তাদের তথ্যপঞ্জিতে 1974 সালের সংখ্যায় বলা হয়েছে 1971 সালে 10 লক্ষ মানুষ নিহত হয়েছে। কম্পাস্টন এনসাইক্লোপিডিয়া তাদের গণহত্যা পরিচ্ছেদে বলা হয়েছে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এনসাইক্লোপিডিয়া আমেরিকান তাদের 2003 সালের সংস্করণে বাংলাদেশের গণহত্যায় শহীদের সংখ্যা 30 লক্ষ উল্লেখ করছে। লিও কুপার তার বিখ্যাত জেনোসাইড বইতে বলছেন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। জাতিসংঘের হিউম্যান রাইট কমিশন তার 33তম বছর উপলক্ষে প্রকাশিত একটা প্রতিবেদনে বলছে যে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রতিদিন 6,000 থেকে 12,000 মানুষ মারা যায় থাকতে পারে, অর্থাৎ শহীদের সংখ্যা 15,60,000 থেকে 31,20,000। পুলিৎজার পুরস্কার বিজয়ী সামান্তা পাওয়ার আ প্রবলেম ফর হেলথ অ্যান্ড আমেরিকা অ্যান্ড দ্য এইজ অফ জেনোসাইড বইতে 1971 সালে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা 10 থেকে 30 লাখ উল্লেখ করছেন। রাজনীতি বিজ্ঞানী রুডলেফ জোসেফ রামেল তার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডে 15,03,000 থেকে 30 লক্ষ উল্লেখ করছে। অর্থাৎ এই সমস্ত রিসার্চারদের প্রবণতা হইতেছে 10 লক্ষের মাঝে থাকা। আমরা যারা এইখানকার মানুষ তারা এটাকে 30 লাখ পর্যন্ত টেনে নিছি, যারা এই পারপেট্রেটর এই ঘটনাটা তারা এটাকে 3 লাখের দিকে টেনে নিয়ে গেছে। মাঝামাঝি যারা আছে 10 থেকে 15 লাখ একটা সংখ্যার ভিতরে থাকতে চেষ্টা করছে। ফলে আপনারা যখন বারবার বলেন যে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যার তো কোনো গবেষণা হয় না, আপনারা এই লাইফটা একটু টেনে দেখবেন, একটু সার্চ করবেন আমি কি মিথ্যা কথা বলতেছি কিনা। এই যে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ এই আলাপগুলা নিয়ে প্রচুর গবেষণা আছে। বরং আপনি আমাকে 3 লক্ষের হিসাবটা কোনো গবেষণা থেকে দেখাতে পারেন কিনা একটু দেখেন যে এইভাবে এই মেথোডোলজিতে গবেষণা করে 3 লাখ বলা হয়েছে এই সংখ্যাটাকে। ওকে, আমাদের গ্রামে অনেক নাম করা রাজাকার আলবদা ছিল, কিন্তু একজনের মুক্তিযোদ্ধা নেই, এমনকি 3-4 গ্রামেও নাই। এর কারণ কি? আমি ওনাকে কমেন্ট করছি আপনার গ্রামটা কোন জায়গায়, আশিক রহমান, উনি উত্তর দেন নাই। শেখ মুজিব 2,000 টাকা করে দিতে চাইছিল, 50,000 মৃত বলছিল, তাইলে এটা 30 লাখ কেমনে হয়? তারপরে উনি আরো কিছু দিছেন, আওয়ামী লীগের এমপি বলছে এই কথাটা, এখানে আরেক বলছে যে কি 72,000 দরখাস্ত করছিল, ইত্যাদি 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 ইত্যাদি। গুড। এই যে শেখ মুজিবের 2,000 টাকা দেওয়ার বিষয়টা, এটা আওয়ামী এমপির বরাতে দিলে কি হবে? এটার একটা প্রজ্ঞাপনটা জারি হয়েছে এরকম পত্রিকা বলতে হবে। আমার কাছে 1971 সাল থেকে প্রায় 90 সাল পর্যন্ত প্রতিদিনের পত্রিকার সংকলন আছে আমার কাছে, আর্কাইভ আছে। সরকার বিরোধী পত্রিকা, সরকারপন্থী পত্রিকা, ইত্তেফাক, তখন তো এত পত্রিকা ছিল না, 4-5টা পত্রিকা ছিল, প্রায় সব পত্রিকারই আমার কাছে আছে। আমি বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভের একজন এই নিবন্ধিত মেম্বার। তো বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভের সমস্ত পত্রিকাগুলার আমি আপনাদেরকে দেখাই যে আমার নিবন্ধন আইডি কার্ডটা আপনাদেরকে দেখাই। এই নিবন্ধন মানে এইখানে গিয়ে আমি পত্রিকা দেখি, পত্রিকা দেখতে পারি, পুরাতন নতুন পত্রিকা। এই বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভে আমি যাব, আপনি বলেন যে 2,000 মানুষকে 2,000 টাকা করে দেওয়া হবে, এই জন্য তালিকা আহ্বান করা হয়েছে, এটার প্রজ্ঞাপনটা কবে দেওয়া হয়েছে? সো এটা একটা প্রোপাগান্ডা, এটা ধোপে টিকে নাই। কারণ সরকারি নথিতে 18 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের রিপোর্ট আমার কাছে আছে, গণহত্যা কমিশন যেটা বঙ্গবন্ধু এস্টাবলিশ করছিল। 3 লাখ বলতে 30 লাখ বলে ফেলছি। প্রত্যেকটা জেনোসাইড একটা নাম্বার রেঞ্জে হয়। আমাদের ক্ষেত্রে 30 লাখ এরকম সলিড কেন? আমিও তো বলতেছি 30 লাখ সলিড না, এইটা নির্ভর করবে আপনার ডেফিনেশনের উপরে। ভাই, ডেফিনেশন বড় করবেন, প্রত্যক্ষ প্রভাবকে ধরার চেষ্টা করবেন, এটা সংখ্যা বেড়ে যাবে। আপনি ডেফিনেশন ছোট করবেন, শুধুমাত্র বুলেট বিদ্ধ মানুষকে ধরার চেষ্টা করবেন, এটা সংখ্যা 10-15 লাখে চলে আসবে। আবার আপনি ডেফিনেশন আরো ছোট করবেন, যেমন শর্মিলা বসু যখন 1 লাখ বলতেছেন, শর্মিলা বসুর ক্লেম কি? শর্মিলা বসুরা দাবি করতেছেন যে
পাকিস্তান বাহিনীর হাতে নিহত হওয়ার পরে যদি পাকিস্তান আর্মি সেটা একনলেজ করে তাহলে সেটাই শহীদ। তো সেই হিসাব করে উনি 1 লাখ বলছেন, এটা তো অনেক বড় সংখ্যাই বলতে হবে আর কি। শর্মিলা বসু ডেড রেকর্ডিং আবার মনে করেন, ডেড রেকর্ডিং উনি যখন 1 লাখ নাম্বারটা বললেন, উনি কি কোনো জেলা ওয়ারি যোগ করে দেখাইছেন ভাই? শর্মিলা বসু তো অনেক বড় গবেষক আপনার কাছে। আমি আপনাকে 20টা জেলার প্রত্যেকটা গণহত্যার নামীয় তালিকা উল্লেখ করতে পারবো। এর মধ্যে অন্তত 7 বা 8টা জেলা প্রত্যেকটা গণহত্যা এই আমি চর্মচক্ষে উপস্থিত নিজের পায়ে গিয়ে ওই গণহত্যা জায়গাগুলো দেখে আসছি। তো এইখানকার অ্যাট্রোসিটিটা, এই যে 7-8টা জেলা আমি দেখছি, যে সেই যেমন খুলনা দেখছি, আমি যশোর দেখছি, আমি সাতক্ষীরা দেখছি, 4-5টা জেলাতেই আমি দেখছি 5-7 লাখ মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছেই এখানে। একজন করে দেখছি, একজন করে দেখছি। তাহলে আপনি কিভাবে এই সংখ্যাটা এরকম নামাইতে চান? আবার আমার দেখারও ভুল হতে পারে, আমার দেখার আপনি কেন বিশ্বাস করবেন? আপনারা আমি অনুরোধ করব যে বি ওপেন, সব ডাটার জন্য আমরা ওপেন আছে কিনা। যাই প্রশ্ন যাই। এবার যুদ্ধে ইনস্ট্যান্ট শহীদের কাউন্ট কত আলাপ করা হয়েছে? চুকনগর হত্যা নিয়ে কিছু বলবেন? কথা বলছি। শরণার্থী শিবিরে যারা রোগে মারা যায় সেই সংখ্যা কিভাবে জানবো? আরেকটা বই দেখে আপনাদেরকে, আগেও বলছি যে দলীয় ইতিহাস তো বলবোই না, এমনকি ব্যক্তির বইও পড়তে পারবো না, বিএনপিও না, আওয়ামী লীগও না, শুধু তথ্য। গুরুত্বপূর্ণ কাজ, বিদেশির চোখে 71, আন্দালিব রাশদি, এই বইটা পড়বেন সম্ভব হলে। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ইতিহাসের সাথে আমাদের অনেকের কনফিউশন আছে, স্বাভাবিক থাকাটা, কারণ আওয়ামী লীগ ইতিহাসের যে গ্যাংরেপ করছে, তার পছন্দের বয়ানকে যেভাবে ঢুকেছে ইতিহাসের মধ্যে, ইতিহাস ডিস্টর্ট হয়ে গেছে। ফলে সম্ভাবনা হচ্ছে যে কি বিদেশিদের চোখে দেখেন মুক্তিযুদ্ধকে। এই যে জেনোসাইড এন্ড ওয়ার্ল্ড প্রেস পড়েন, বিদেশিদের চোখে দেখেন। জেনোসাইড এন্ড ওয়ার্ল্ড প্রেস পড়া আপনি একটু আমার সাথে আলাপ করেন যে কি মনে হয় অ্যাট্রোসিটিটা কিরকম হইতে পারে। অ্যাট্রোসিটিটা কি 2 লাখ, 1 লাখ, 10,000, 50,000, 10 লাখ, 20 লাখ? এইখানে প্রতিদিনের বিদেশের প্রকাশিত পত্রিকার রিপোর্টগুলো পড়লে আপনি বুঝবেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছিল। আপনি আওয়ামী লীগ ন্যারেটিভও দেখেন না, বিএনপি ন্যারেটিভও দেখেন না, পাকিস্তানও দেখেন না, বিদেশির চোখে 71। 1971 সালে একটা বড় ঘটনা ঘটছিল শরণার্থীদেরকে নিয়ে। শরণার্থী শিবিরে যে অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটছে, সেটার রেফারেন্স হিসেবে আপনি মাদার তেরেসাকে হাজির করতেন। মাদার তেরেসা বিশ্বের কাছে আহ্বান জানায় বলতেছে যে এই মুহূর্তে যদি আপনারা এই সাহায্য না আনেন, আগায় দেন, তাহলে এখানে 10 লক্ষ মানুষের মৃত্যু হইতে পারে। টেস্টিমনি অফ 16, অক্সফাম থেকে প্রকাশিত। অক্সফাম একটা এনজিও। অক্সফাম আওয়ামী লীগ বিএনপির সোদার টাইম নেই। আপনারা যদি এই জন এফ কেনেডির সাক্ষ্যটা দেখেন, টেস্টিমনি অফ 16, উনি বলতেছে যে শরণার্থী শিবিরে মানুষ মরতে মরতে এরকম অবস্থা হয়েছে যে উনি একটা শিবিরের একজন এই পরিচালকের কাছে জিজ্ঞেস করতেছেন যে এই মুহূর্তে মার্কিনদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি সাহায্য কি চাও? তো ওই ক্যাম্পে প্রধান কর্মকর্তা বলতেছে যে আমার সব চুল্লি দরকার, কারণ এত বেশি মানুষ মারা যাচ্ছে যে আমরা পুরায় কুলাইতে পারতেছি না। 1971 সালের লাইফ ম্যাগাজিনের সাংবাদিক জন স্যার একটা প্রতিবেদন প্রকাশ করেন বাংলাদেশের গণহত্যা নিয়ে, 71-এর ভিতরের ঘটনা। এইটার অনুবাদ করছে বাংলা ভাষায় কুলুদা রয় এবং MMR জালাল, আপনারা সার্চ করে দেখতে পারেন। সেইখানে বলা হইতেছে যে একটা বাস, ওই বাসের ভিতরে হাজার হাজার মানুষ তারা যাচ্ছে, হাজার হাজার মানুষ না, মানে ঘিঞ্জি একটা চাপা বাস। ওইটার ছাদে একটা মা একটা পুটলি তৈরি করছে, তার একটা নবজাতক শিশুটা মারা গেছে, এই মৃত শিশুকে বাসে করে নিয়ে যাওয়া যাবে না, পুটলিটা ফেলে দিল। ওই রিপোর্টটা শুরু হচ্ছে এমন ভাবে যে ঝাঁকে ঝাঁকে শকুন নেমে আসতেছে, শকুন মানুষের লাশ খাইতে খেতে বিতৃষ্ণা হয়ে গেছে, কারণ এত বেশি লাশ যে শকুন খেয়ে শেষ করতে পারতেছে। তো আমি আমার বইতে ওই এরকম জন স্যারের হিসাবটা, লাইফ ম্যাগাজিনের সাংবাদিকের সেই আলাপ, এই সবগুলোকে যখন একসাথে করে দেখছি, দেখার পরে আমি দেখতে পাইছি যে এখানে হতাহতের সংখ্যাটা, এক সেকেন্ড আমি একটু দেখে বলি। দ্য লেসেন্ট নামে একটা মেডিকেল জার্নাল আছে, তারা তাদের ভাষ্য মতে 1,70,000 শরণার্থীদের একটা ক্যাম্প ছিল তাদের, এবং ক্যাম্পটা যখন তারা বন্ধ করে তখন 4,000-এর বেশি মানুষ সেখান থেকে মারা যায়। আমরা যদি নিউজ উইকরে দেখি, সেখানেও আমরা দেখতে পাই যে
এক ক্যাম্প শুরু হওয়ার পর এবং শেষ হওয়ার পরে এই শুরুতে ছিল যদি 12,000 মানুষ, শেষ হওয়ার পর 800 মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এইভাবে যখন আমরা পুরা সবগুলা ক্যাম্পের হিসাবকে যোগ করতে থাকি আমরা দেখতে পাই যে 6 থেকে 7 লাখের মানুষের মৃত্যুর ঘটনা শুধু রিফিউজি ক্যাম্পেই ঘটে থাকতে পারে। আবার এই কাউন্টটা আরো বড়ও হইতে পারে, আবার কাউন্টটা ছোটও হইতে পারে। আমাদের কাছে যত তথ্য আছে সেখান থেকে আমাদেরকে একটা সম্ভাবনাময় জায়গায় পৌঁছাতে হবে। আরেকটা আলাপ করতে চাই, সেই আলাপটা হইতেছে এই যে আমরা তুলনা করি না যে ফিলিস্তিনের তুলনা আমরা দারফুরের সাথে তুলনা করতে পারি, মানে ভিয়েতনামের সাথে তুলনা করতে পারি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করতে পারি, মুক্তিযুদ্ধ। এই তুলনাটা আমি করার চেষ্টা করছি কয়েকটা দেশের সাথে। যেমন কম্বোডিয়াতে 1975 থেকে 1979 সাল পর্যন্ত 17 থেকে 30 লক্ষ মানুষকে হত্যা করে ফেলা হয় এবং এটা করা হয়েছে 4 বছরে। আর আমাদের দেশে 260 দিনে 30 লক্ষ মানুষকে হত্যা করার কথা হয়েছে। ওই সময় কম্বোডিয়ার জনসংখ্যা ছিল 76 লক্ষ। 76 লক্ষ মানুষের ভিতরে লোয়ার লিমিটে 17 লক্ষ, আপার লিমিটে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। একবার চিন্তা করুন, 76 লক্ষ মানুষ, আপনার এখানে 7.5 কোটি মানুষ। তো এটা কি সম্ভব? কম্বোডিয়ারটা কি সম্ভব? বাংলাদেশটা নিয়ে যে আপনি মনে করেন যে বাংলাদেশটা কি সম্ভব যে 30 লক্ষ মানুষ মরে গেল? কম্বোডিয়ারে কি বলবেন? 76 লক্ষ মানুষের মধ্যে 30 লক্ষ মানুষ মরে গেল। দেখেন তো একটু গুগল করে, সত্যি বলতেছি না মিথ্যা বলতেছে। নাইজেরিয়াতে 1967 থেকে 1970 সালের মধ্যে এই যুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং রিপাবলিক অফ বায়াফ্রা তৈরি হয় এবং সেখানে 35,000 সৈন্য 30 লক্ষ মানুষকে হত্যা করে। একটু গুগল করেন তো 30 লক্ষ মানুষকে আসলে মারা গেছিল কিনা, প্রায় 30 লক্ষ। 35,000 সৈন্য ছিল কিনা? 35,000 সৈন্য নাইজেরিয়াতে 30 লক্ষ মানুষকে হত্যা করতে পারছে। তাহলে আমার এখানে 92,000 সৈন্য ছিল। পারবে কিনা? আপনারা তো অঙ্কটা ওইটাই করতে চান, আমি পারবে কিনা অঙ্কে মোটেও আগ্রহী না। অ্যাট্রোসিটির সংখ্যা আমি সৈন্য সংখ্যা দিয়ে ভাগ করে করব না। রুয়ান্ডাতে আমরা দেখতে পাই যে 100 দিনে 10 লাখ মানুষকে হত্যা করে ফেলা। তাহলে বাংলাদেশে 300 দিন 260 দিনে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের বিষয়টা কি পারবে কিনা ওই আলাপটাতে? সেই আলাপটাতে যখন আমরা চীনে দেখি, চীনে আমরা দেখতে পাই যে মাত্র 3 লাখ মানুষকে হত্যা করে ফেলা হয়েছে মাত্র 100 দিনের মধ্যে। তাইলে বাংলাদেশে 300 দিনে কি 10 লাখ মানুষ হত্যা করে যাবে? আপনারা এই তুলনাগুলোর কথা বলেন, এজন্য আমি বলতে চাই। আর্মেনিয়াতে এই যে অটোমান কিংরা, ওই সুলতান সোলেমানরা এই ইয়াদেরকে হত্যা করে, আর্মেনীয়দেরকে হত্যা করে 15 লক্ষ মানুষকে হত্যা করে এবং তখন তাদের জনসংখ্যা ছিল 43 লক্ষ। 43 লক্ষ মানুষের ভিতরে 15 লক্ষ মানুষকে ফেলে দেওয়া মানে 34% পপুলেশন, আর আমাদের হচ্ছে 4% পপুলেশন। এই যে আপনি যে প্রশ্নটা করেন যে এটা কি সম্ভব, আপনি একটু দেখেন তো এই প্রশ্নটা আমি রুয়ান্ডারে করি, 76 লক্ষের মধ্যে 30 লক্ষ মানুষ বা 15 লক্ষ মানুষ মারা কি সম্ভব? আমরা চীনে করি, আমরা নানকিং এ করি, আমরা নাইজেরিয়ায় করি যে 35,000 মানুষ 30 লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে কিনা, তখন আপনি 90,000 হিসাবটা করেন। এই যে আপনি প্রশ্নের উত্তরটা খুঁজতেছেন না বন্ধু, আপনি যেটা করতে যাচ্ছেন আপনি একের পর এক যুক্তি নির্মাণ করতে যাচ্ছেন। আপনি যদি অঙ্কটাকে বুঝতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই মুহূর্তে ডক্টর রহমতুল্লাহ ইমনের সেই পদ্ধতিতে ফিরে যাওয়া, ডেমোগ্রাফিক অফ বাংলাদেশ। আসেন যাই, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। ডেমোগ্রাফিক অফ বাংলাদেশ কি করবেন? উইকিপিডিয়া যাবেন, উইকিপিডিয়ায় গিয়ে সার্চ করবেন ডেমোগ্রাফিক অফ বাংলাদেশ। ডেমোগ্রাফিক অফ বাংলাদেশে বাংলাদেশের পপুলেশন নিয়ে অনেক রকম খেলাধুলা আছে। ইউএন এস্টিমেটে দেখেন এই জিনিসটা খেয়াল করেন, 70-এ কত, 75-এ কত, 80-তে কত, 65-তে কত। আমি এই ক্যালকুলেশনটা করছি, আপনাদেরকে একটু পড়ে শুনুন। আমার বইতেও করছি, আবার এই যুগের পোলাপানদের সাথে তাল মেলানোর জন্য চ্যাট জিপিতেও করছি। চ্যাট জিপিটির ফাইলটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এই যে এই জায়গাটায় আমি এই ডাটাগুলো এখানে পুট করছি। পাইথন আমাকে একটা গ্রাফ দেখাইছে, সেই গ্রাফ থেকে আমরা আবার এই পপুলেশন গ্রোথ রেটটা দেখার চেষ্টা করছি। এই যে দেখেন, এই যে এখানে যে নাম্বারগুলো আছে, আপনারা পরে চাইলে আমি আপনাদেরকে এই নাম্বারগুলো দিতে পারবো, এবং সেখান থেকে আমি গ্যাপ ইয়ারের ইয়াটা বের করার চেষ্টা করছি। এই কি বলবো আপনাদেরকে, 70 থেকে 75 ওই সালটাতে কত মানুষ কমে গেল। আচ্ছা, 1950 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 397 মিলিয়ন, 55 সালে ছিল 434, 60 সালে ছিল 501, 65 সালে 578, 70 সালে 669, 75 সালে 706, সবই মিলিয়ন বলতেছে। না সরি, লক্ষ্যে বলতেছে। হ্যাঁ, ভুল বলছি, আমি লক্ষ্যে বলতেছি। 1950 সালে ছিল 397 লক্ষ, 3,97,00,000। 55 সালে 4,34,00,000, 5,01,00,000, 5,78,00,000, 6,69,60,000, 7,06,000, 8,06,000, এভাবে। তো 1950 সাল থেকে 1955 সাল পর্যন্ত জনসংখ্যাটা কতটুকু বাড়ছে? বাড়ছে 14.6%। এর পরেরটাতে বাড়ছে 15.3, এর পরেরটাতে বাড়ছে 15.3, এর পরেরটাতে বাড়ছে 15.7, এর পরেরটাতে বাড়ছে 5.5, 14.6, 15.3, 15.3, 15.7, 5.5। এরপরে আবার 14.2, 14.5, 14.1। আমরা যদি এই 70 থেকে 75 সালের জনঘাটতিটা যে নেমে আসলো বৃদ্ধির হার 5.5-এ, সেইটা আসলে নাম্বারটা কত ওইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, আমরা দেখব যে মিসিং পপুলেশন মানে স্বাভাবিকভাবে যত হওয়ার কথা ছিল তার থেকে কম আছে 65 লাখ, 65 লক্ষ মানুষ কম আছে। এটা আপনারা এখন করতে পারেন। ডেমোগ্রাফি অফ বাংলাদেশ লিখবেন, ইউএন এস্টিমেটে যে নাম্বারগুলো পাবেন এটাকে নেবেন, নিয়ে দেখবেন যে কি যে 70 থেকে 75 জনঘাটতি কত, আপনারা দেখবেন 60 লাখ মানুষ কম। কোথায় গেছে এই 60 লাখ মানুষ? কোথায় গেছে? বলতে পারেন যে হ্যাঁ 74 আওয়ামী লীগ স্থাপনার কারণে দুর্ভিক্ষ হয়েছে, সেই দুর্ভিক্ষে সরকারপন্থী আওয়ামী লীগের ক্লেম ছিল 2 লাখ মানুষ মারা গেছে, আর বেসরকারি পর্যবেক্ষকরা সর্বোচ্চ ক্লেম দিয়েছে 15 লাখ মানুষ মারা গেছে। 15 লাখ ফালাই দেন, 45 লাখ মানুষ কোথায় গেছে? আচ্ছা, অনেক মানুষ ইন্ডিয়াতে থেকে গেছে, 7 লাখ মানুষ ইন্ডিয়াতে থেকে গেছে, আপনি 10 লাখ ধরেন, ফেলে দেন 10 লাখ, 35 লাখ থেকে 35 লাখ কোথায় গেছে? কোথায় গেছে 35 লাখ? সব কিছুকে ফালান আপনি, ফালানোর পরেও এই সংখ্যা কি 30 লাখের থেকে কমানো কঠিন? তারপরেও এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছতে পারি না, কারণ এটা তো হতাহতের সংখ্যা দেবে না আমাকে। কিন্তু আপনি এই টেস্টটা প্লিজ, আমার বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যেসব দেশে গণহত্যা হয়েছে সেসব দেশের আগে ও পরের এই ডেমোগ্রাফিটাকে নিয়ে ফেলেন চ্যাট জিপিটিতে, রুয়ান্ডাতে ফেলেন, আর্মেনিয়াতে ফেলেন, আপনারা দেখবেন যে ওই যেই সময়টাতেই গন্ডগোলের সময়, ওই সময়টাতে জনঘাটতি হয়েছিল। এইভাবে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের অ্যাট্রোসিটিটার লিমিটটা আসলে কত বড় ছিল। আমি যেটা খুব বিরক্ত যে আপনাদের কাছ থেকে আমি খুব বড় প্রশ্ন পাইলাম না, এমন কোনো প্রশ্ন পাইলাম না যে প্রশ্নটা আপনারা এই খুব আউট অফ দ্য বক্স, বা যেটাতে আমরা কি বলবো এটাকে বিশ্লেষণ করার জন্য আছে। আপনারা বারবারই 2-3টা জায়গায় ঘুরতেছেন, শেখ মুজিব বলছে কি বলে নাই, এটা অবশ্যই অবভিয়াসলি শেখ মুজিবের আগেই 20-30টা রেফারেন্স দেওয়া যায়। আপনারা বারবার বলতেছেন 11,000 মানুষ কি মরে ফেলতে পারে কিনা, এইটা এই যে কন্ডিশনিংটা দেওয়া, সেই কন্ডিশনিংটা আপনি রুয়ান্ডার ক্ষেত্রে কেন দেন না, সেই কন্ডিশনটা আর্মেনিয়ার ক্ষেত্রে কেন দেন না, ফিলিস্তিনের ক্ষেত্রে কেন দেন না? ওই প্রপোর্শনালটা যে 4% মানুষ মারা গেছে, সেই 4%, 2%, 3% মানুষ তো ফিলিস্তিনেতেও মারা গেছে, তাহলে কি আপনি এই যুক্তির সাথে একমত হবেন কিনা? তার মানে কি আপনি স্যাটিসফাই হতে চাচ্ছেন না, আপনার ইচ্ছা করতেছে না জানতে। আপনার যদি ইচ্ছা না করে তাহলে এই যে দেখেন, আমি তো আর বেশি আলাপ করবো না, এখন একটু ওই রং ঢং করি। এই যে এই বইগুলো পড়ে আসতে হবে, তো প্রত্যেকটা গণহত্যার নাম দেখতে হবে, এখানে 10টা জেলার বই আছে, 10টা বই খালি এখানে
এই 10টা বই পড়তে হবে, তারপরে বলতে পারবেন যে এই গণহত্যাগুলো হয় নাই। আপনার খালি পছন্দ হয় নাই দেখা নাথপাড়া গণহত্যা হয় নাই, আপনি জানেন না দেখা চুকনগর গণহত্যা হয় না, এটা কি কথা বলেন আপনারা? আপনি আপনার এলাকার গণহত্যা সম্পর্কে জানেন না, এটা আমার অপরাধ না। এই যে ওই পাশে, এই পাশে কতগুলো নিচ্ছে, এই পাশে কতগুলো আছে, সব হচ্ছে জেলা ভিত্তিক জরিপ। এখানে 30টা জেলাও নাই, 25টা জেলা আছে, সব আরো আছে। বদ্ধভূমির গদ্যের কথা বললাম, ফ্রি বুক, ই বুক খুঁজে দেখেন। আপনি কি কম্পেশনেটলি এই নাম্বারটাতে পৌঁছতে চান, নাকি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান? প্রশ্নটা সহজ। আপনি যদি অঙ্ক করতে চান, হিসাব করতে চান, শ্রম দিতে হবে আপনাকে। 1000 মানুষ মারা গেছে, এরকম গণহত্যার সংখ্যা 100-র উপরে আছে। আমি আপনার চ্যালেঞ্জ করলাম, আপনি আমার সাথে বসেন, আমি একটা একটা করে আপনাদের দেখাবো। পাহাড়তলি গেছেন কখনো? চট্টগ্রামে ফয়েজ লেক, ফয়েজ লেকে যে ওই যে ইয়ার পার্ক আছে একটা, ওই পার্কটাতে কত মানুষ মারা গেছে বলতে পারবেন? জল্লাদখানা বধ্যভূমিতে কত মানুষ মারা গেছে? খালেশপুরে খুলনার কত মানুষ মারা গেছে? শালুটি করে সিলেটের কত মানুষ মারা গেছে বলতে পারবেন? এবং আপনারা বলতেছেন আমি র্যান্ডম বলতেছি? ও ফর গড সেক, এই যে পঞ্চগড় জেলা শুরু করবো এখন, আবার শুরু করে বলতে থাকবো ওয়াবদা গণহত্যা, তেরিয়া গণহত্যা, রাধানগর গণহত্যা, মেনেকপাড়া গণহত্যা, বামন কুমার, বলরাম, নলপুকুরি, লক্ষ্মীপুর, পাকুইপাড়া, ধরপুকুরি, নয়াদিঘি, মাওর, বোদা বাস স্ট্যান্ড, মারেয়া ক্যাম্প, মারেয়া খালমনি, কালিয়াগঞ্জ, পানিডুবি, শান্তিরহাট, বলদিয়া, নতুন বন্দর, সমিতিডাঙ্গা, দেবীগঞ্জ, ডাক বাংলো, শেরে বাংলা পার্ক, পঞ্চগড় ব্রিজ, ডাঙ্গাপাড়া, মিঠাপুকুর, টোকাইপাড়া, লাঙ্গললাও, তেরিয়া। I can go on all night. এইটার নাম্বারের সাথে তো আমি শহীদের সংখ্যাও বলতেছি। আপনি জানতে চান না, আপনি জানতে চাইলে সংখ্যা আছে উপস্থিত। 10, 15, 20 লাখের অঙ্ক মিলে ফেলা যাবে। যেগুলা কোলাটারাল ড্যামেজ, যেদের পরিবারের হিসাব নাই, সেগুলো হয়তো আমরা পাবো না। কিন্তু এই যে ডাউন প্লে করবেন, এবং আপনি, আমার আপত্তি নেই আসলে 3 লাখে, আমার আপত্তি নেই, কিছু যায় আসে না, গণহত্যায় শহীদের সংখ্যা কিছু যায় আসে না। কিন্তু আমার আপত্তি হইতেছে অ্যাট্রোসিটিটাকে ছোট করে দেখার পলিটিক্স এর ভিতরে। প্রত্যেকটা জেলায় গ্রামে পৌঁছায় গেছে, কিন্তু আপনি বলছেন কই আমার রিলেটিভ তো কেউ মারা যায় না। কোন জায়গায় থাকেন আপনি, কোন জেলাটায় থাকেন? কোন জেলাটায় গণহত্যা হয় না সেই জেলাটা একটু দেখি। নাকি এটা বলতে ইচ্ছা করে আমার রিলেটিভ কেউ কেন মারা গেল না? আরো একটা বিষয় আছে যে আমার বয়স মুক্তিযুদ্ধের পরে 20 বছরের পরে আমার জন্ম, আপনার জন্ম হয়তো মুক্তিযুদ্ধের 40 বছর পর। যদি আপনি এই জনসংখ্যা, পপুলেশন সায়েন্সের আপনার কোনো বন্ধুকে জিজ্ঞেস করেন তো একটা প্রজন্ম কয় বছরে হয়, উনি আপনাকে জানাবে 20 বছর, 18 বছর একটা প্রজন্ম। 71-এর প্রজন্ম এখন 3য় প্রজন্ম। আপনার পরিবারে আপনি কিভাবে শহীদ পাবেন? আপনার দাদার পরিবারে পাবেন। আপনার দাদার মতো 100টা পরিবার একত্রে দাঁড়াইলে তার মধ্যে 4 জনকে পাবেন যাদের পরিবারে কেউ না কেউ শহীদ হয়েছে। যদি 30 লক্ষ মানুষ, যদি 10 লক্ষ মানুষ মারা যায়, তাহলে হয়তো 2 জন বা 3 জনে পাবেন। আমরা যে আলাপটাতে ছিলাম যে ইট ইজ অন ইউর ইন্টেনশন, আপনি এই প্রশ্নের উত্তর খুঁজতেছেন কিনা। আচ্ছা, আমাদের কি এখানে আর কোনো ইয়া আছে? সিরাজ আলম শিকদারকে নিয়ে আলাপ করেন, ভাসানের গৃহবন্দী নিয়ে আলাপ করেন, ইট ডাজন্ট ম্যাটার। স্বাধীনতা পরবর্তী দুর্ভিক্ষে কতজন মানুষ মারা গেছে। আমি আপনাদের বলতে চাই যে কি আপনারা একটা সিস্টেমেটিক ওয়েতে, মানে একটা বই পড়ে 30 লাখের তিলেশমতি বা আরিফ রহমানের 30 লক্ষ শহীদ বা হলো নাকি বাস্তবতা, এই বই পড়ে আপনি 71-এর গণহত্যার অঙ্ক বুঝে ফেলবেন, এই বিষয়টা এত সহজ না। আপনাকে এটার জন্য যথেষ্ট পড়ালেখা করতে হবে, আপনি যদি এই সংখ্যাটাকে বুঝতে চান। প্রোপাগান্ডার ভিতরে ঢুকতে চাইলে আলাদা হিসাব,
যদি সংখ্যাকে বুঝতে চান আপনাকে যথেষ্ট পড়ালেখা করতে হবে, আপনাকে জেলাওয়ারি হিসাবগুলোকে দেখতে হবে। বারবার বলতেছি সেই তথ্যগুলো দেখেন, কোনো বায়াস তথ্যকে দেখেন না, কোনো দিকে লিন করার না। এই দেশে যেরকম আওয়ামী লীগ ইতিহাসটা ডিস্ট্রয় করছে, এই দেশে সেরকম পাকিস্তানপন্থী মিডিয়া ডিস্টরশনের ঘটনাও ঘটছে। ফলে আপনি এক পক্ষকে বাতিল করার জন্য অন্য পক্ষকে নিয়ে ফেললেন না। এই জন্য আমি বলি বিদেশিদেরকে পড়বেন। এই যে আপনি জেনোসাইড এন্ড ওয়ার্ল্ড প্রেস পড়েন, আপনি বিদেশির চোখে ৭১ পড়েন, সেটা পড়ে দেখেন তো আপনার কাছে কি মনে হয়, টেন্ডেন্সিটা কি এরকম? আমি মনে হয় বেশি কথা বলে ফেলতেছি, আমাদের আর খুব বেশি আলাপ করার কিছু নাই। এন্ড আমি এখন আপনাদের জন্য ওপেন আছি, আপনারা যদি এই ফার্দার আলাপ করতে চান তাদের জন্য আমি সামনেও আলাপ করতে রাজি আছি। এবং এই প্রশ্ন উত্তর পর্বটা আপনারা যদি আরো সামনে চালাইতে চান আমি সামনে চালাবো। শেষ করার আগে আমি একটু এই লাইভের মধ্যে যে কমেন্টগুলো পড়ছে সেই কমেন্টগুলোর ভিতরে আমি একটু দেখতে চাই, যদি কোনো স্পেসিফিক ভালো কোনো প্রশ্ন আইসা থাকে তাহলে সেটা নিব। আমি এখানে আসলে নতুন কোনো স্পেসিফিক প্রশ্ন পাইলাম না, তো আপনাদেরকে আমি ৪-৫টা বইয়ের নাম বললে আমার আলাপ শেষ করে দিতেছি। ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর থেকে ২৫টা জেলার গণহত্যা জরিপ বের হয়েছে। ৩৫টা জেলায় কতগুলো গণহত্যা হয়েছে সেটার বিস্তারিত ওখানে পাবেন, সেটা দেখতে পারেন। আপনারা বিডি নিউজ 24 এর বদ্ধভূমির গদ্যটা দেখতে পারেন। আপনারা চট্টগ্রামে অঞ্চলে বলাকা প্রকাশনের এই জামাল উদ্দিন সাহেবের চট্টগ্রামে গণহত্যা নিয়ে ইন্টেন্সিভ কাজকর্ম আছে, দেখতে পারেন। আপনারা ডক্টর এম এ হাসানের যুদ্ধ নারী বইটা দেখতে পারেন, এবং ওনারও গণহত্যা গণকবর জরিপ আছে। আপনারা দেখতে পারেন সুকুমার বিশ্বাসের বদ্ধভূমি ও গণকবর জরিপ। আপনারা, এবং এই সবই হচ্ছে যে কি কালেকশন অফ ডাটা, এখানে কোনো বয়ান নাই। এই কিশোরগঞ্জ জেলা এই গণহত্যা, যশোর জেলায় এই গণহত্যা, এইভাবে কক্সবাজার জেলায় এই গণহত্যা আপনারা দেখতে পারেন, আপনারা যদি টেন্টেটিভ একটা নাম্বারে পৌঁছাইতে চান। আপনারা বিদেশের তথ্য জানতে হইলে বিদেশির চোখে ৭১ পড়তে পারেন আন্দালিব রাশির। আপনারা ফজলুল কাদের কালজয়ী এই জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেসটা দেখতে পারেন। এবং ফাইনালি ওই যে গবেষকদের কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষক লিও কুপার, যার ছবিটা আমি দেখাইছি, যে ওই অনেকেই বলেন যে বাংলাদেশে ৩০ লাখ মানুষ মারা গেছে, এটা তো গুগলে সার্চ করলে পাই না। তাহলে গুগলে এই লোকটার ক্রেডিবিলিটি দেখেন লিও কুপারে, এবং তিনি তার বইয়ের শিরোনামে কেন 3 মিলিয়ন লিখতেছেন। উই ক্যান হ্যাভ এ ডিসকাস অ্যাবাউট দ্যাট। আপনারা রুডলেভ জোসেফ রামেলের স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইডের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, ওই বইটা পড়ে দেখতে পারেন। এছাড়া ওই যে বারবার হার্ফের কথা বললাম, টেড রবার্ট গারের কথা বললাম, ওনাদের গবেষণাগুলো দেখতে পারেন। ওনারা একটা 10 থেকে 20 লাখের ভিতরে একটা সংখ্যার ভিতরে ঘুরতেছেন। আমরা ওয়ার্ল্ড অ্যালমানাইকের কথা বললাম, কনস্টন এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, জ্যাক নিউসন পোর্টারের গবেষণার কথা বললাম। এই কনফ্লিক্ট স্টাডিজের উপরে অনেকগুলো গবেষণা যেগুলো হয়েছে, সামরিক বাহিনীর হাতে কনফ্লিক্ট, সেগুলাতে 10-20 লাখের কথা উল্লেখ করা হচ্ছে। ফলে এটা মোটামুটি পরিষ্কার যে 10-15-20 লাখ মানুষের কনফ্লিকচুয়াল ডেথ 1971 সালে হয়েছে, এবং এটার যে বিরাট মার্জিন, এটা 30 লাখ খুব সহজেই ক্রস করে যাওয়ার কথা। কিন্তু তারপরে আমরা কোনো বিষয়ে চূড়ান্ত বলতে পারি না, আরো গবেষণা হওয়া প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আরো আলাপ হওয়া প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত একটাই কথা থাকবে, আপনি ওপেন কিনা এই সংক্রান্ত আলাপের জন্য। আবার আমি আমার চ্যালেঞ্জটার কথা বললাম, শেষ করতেছি যে এই চ্যালেঞ্জটা আমি আগেও করছি, এই চ্যালেঞ্জটা আমি পরেও করতেছি। আপনারা যদি সরাসরি লাইভে আমার সাথে এই বিষয়ে আলাপ করতে চান, আমি 30 লক্ষের অ্যাডভোকেট মনে করি না নিজেকে। আমি এই সংক্রান্ত সমস্ত ডাটাকে একসাথে কইরা একটা কম্পাসের মতো ওই কাটাটাকে নিতে চাই, যে কোন দিকে যাইতে পারে, তথ্যের ভার কোন দিকে বেশি, সেই দিকে আমার ভারও সেই দিকে বেশি, এবং একটা কম্পেশনেট অ্যানালাইসিসের মাধ্যমে। যেমন আমরা আজকে বললাম যে বিহারি গণহত্যার কথা, রামেল বলছেন
1.5 লাখ মানুষকে বাংলাদেশের মুক্তি বাহিনী হয়তো হত্যা করে ফেলছিল। এই এই কথাগুলো আমরা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে একটা সেই জায়গাটায় পৌঁছতে চাই, এবং এটা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা লাইভের উত্তর দেওয়ার বিষয় না। স্টিল আপনারা যদি কেউ মনে করেন যে আমার কথা ভুল, আমার আলাপ ভুল, ইউ আর মোস্ট ওয়েলকাম যে আমরা এটা নিয়ে লাইভে আলাপ করতে পারি। আপনি লিখতে পারেন, আমি আপনার লেখার উত্তর দিব, কারণ 30 লক্ষ শহীদ সংক্রান্ত বিষয়ে আমি যেহেতু অনেক বছর কাজ করছি, আমার আগ্রহ আছে এই বিষয়টা নিয়ে। সবশেষে আমার আগামী বইমেলায় এই 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা, আমার প্রকাশিত বইটার 10 বছর পূর্তি উপলক্ষে দশক পূর্তি বিশেষ সংস্করণ প্রকাশিত হবে। এখন এই বইটার পিডিএফ ফ্রি পাওয়া যায়, আপনারা যারা চান আমার ইনবক্সে নক করলে আপনাদেরকে আমি এই যত তথ্য বললাম এই সমস্ত তথ্যের লিখিত ভার্সনটা আপনাদেরকে ইনবক্স করে দিব। আর আগামী বইমেলায় এটার প্রিন্টেড ভার্সন বাইর হবে বলে আমি বিশেষভাবে আশা করতেছি। যেই নতুন বাংলাদেশ তৈরি হবে সেই নতুন বাংলাদেশটা হোক এমপ্যাথি, সেই নতুন বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের নতুন নতুন ন্যারেটিভ নিয়ে কথা বলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার আলাপ এখানে শেষ করতেছি। আপনারা আপনাদের প্রশ্নগুলো পরবর্তীতে আমারে করতে পারেন। অনেক ধন্যবাদ।